আসসালামু রহমতুল্লাহ। ভালো This আছেন? meeting is being recorded. আচ্ছা, ইকো হচ্ছে না নাকি? আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ, তুষার ভাই ভালো আছেন না? আমরা শুরু করি, জি হ্যাঁ। জি স্যার, ভালো আছি। ভালো আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, ওয়ার্কিং ডে তো আমি অফিসে বসে ক্লাস নিচ্ছি। আচ্ছা, এই আমরা যারা অ্যাকাউন্টসে জব করি বা অডিটে জব করি, উম, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। মানে কারণ এখানে মানে এই চ্যাপ্টারটাতে যেটা বলা আছে, আমরা বিভিন্ন অডিট প্রসিডিউর নিয়ে আলোচনা করব, বা যারা ইন্টারনাল অডিটে কাজ করে তাদের জন্য। মানে এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টস রিলেটেড কাজের সাথে যারা কানেক্টেড, এই চ্যাপ্টারটা তাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে অনেক গাইডলাইন দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে যে হ্যাঁ, আমাদের বুকস অফ অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করা উচিত, বা কি 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 ডকুমেন্ট মেনটেন করা উচিত, এই দিক নির্দেশনাও দেওয়া আছে। প্লাস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কিছু কমপ্লায়েন্সের পার্টও কিন্তু এই জায়গায় বলা আছে। দেখেন, আমাদের হেডলাইনটা এরকম যে অডিট প্রসিডিউরস ফর ভেরিফিকেশন অ্যাসেট লায়াবিলিটিস ইকুইটি। এখানে আমাদের অ্যাসেট লায়াবিলিটিস ইকুইটি ইনকাম অ্যান্ড এক্সপেন্স, আমরা যে এলিমেন্টগুলো বলি, এই এলিমেন্টগুলো আমরা কিভাবে চেক করব, এই চেক করার অডিট প্রসিডিউরগুলো নিয়ে আলোচনা করা আছে। যেমন অ্যাসেটের মধ্যে আমার কারেন্ট অ্যাসেট আছে, নন কারেন্ট অ্যাসেট আছে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে যদি আমরা ভাগ করি, দেখবেন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আছে, ইনটানজিবল অ্যাসেট আছে। তাহলে পিপির ক্ষেত্রে আমরা কোন ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে দেখবো, হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো আমাদের অডিট প্রসিডিউর কি হবে পিপি দেখার ক্ষেত্রে। তার মানে আমরা যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে দেখবো, এই ডকুমেন্টগুলো কোম্পানিগুলোকে কি করতে হবে, প্রিজার্ভ করতে হবে বা মেইনটেইন করতে হবে। অ্যাজ এন অডিটর হিসেবে আমি কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেখবো, বা কি ডকুমেন্ট চাইতে পারে, যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে দেখবো এই ডকুমেন্টগুলোকে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, এই জিনিসটাও আমাকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমাদের এই প্রসিডিউর আগে দেখবেন আমরা যখন অডিট প্রসিডিউর নিয়ে আলোচনা করব, বিভিন্ন অ্যাসারশনের কথা বলা থাকবে। তো এই জন্য কন্টেন্টের ফার্স্টটাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন। অ্যাসার্ট মানে কি কনফার্মেশন, যে আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে আইটেমগুলো ঠিক আছে কিনা, এটা কিভাবে কনফার্ম করব। ফিনান্সিয়াল স্টেটমেন্টের আইটেমগুলো অ্যাকুরেট কিনা, এটা কিভাবে কনফার্ম করব। তো এই যে এই টপিকটা আমরা আলোচনা করব। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টকে যদি আমরা সেগ্রিগেট করি, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে আহ, তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যালেন্স শিট, একটা ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট লস, আর একটা হলো নোটস টু দ্য অ্যাকাউন্টস। নোটস টু দ্য অ্যাকাউন্টস মানে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট আর নোটস টু দ্য অ্যাকাউন্টস। তো এই তিনটার মধ্যে আবার অনেকগুলো লাইন আইটেম থাকে। তো এই লাইন আইটেমগুলো আমরা কিভাবে কনফার্ম করব, দ্যাট ইজ কল্ড অ্যাসারশন। দেখেন, আমরা নিচে এটা আলোচনা করব। দেখেন, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন। তিনটা অ্যাসারশন লেভেল বলা হচ্ছে। এটা ট্রানজেকশনস এন্ড ইভেন্টস, আপনার কোম্পানি ডিউরিং দ্য পিরিয়ডে যে ট্রানজেকশন গুলো করছেন, এই ট্রানজেকশন গুলো ঠিক আছে কিনা, এটা একটা অ্যাসারশন। ট্রানজেকশন এন্ড ইভেন্টস গুলো ঠিক আছে কিনা, এটা আমাকে কি করতে হবে, প্রাইমারি রিলেটেড টু ইনকাম স্টেটমেন্ট অ্যাক্টিভিটি। ট্রানজেকশন ইভেন্টস গুলো কার সাথে কানেক্টেড, রিলেটেড টু ইনকাম স্টেটমেন্ট অ্যাক্টিভিটি। এরপরে অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার কোম্পানি অ্যাকাউন্টস ব্যালেন্স গুলো ঠিক আছে কিনা, এটা প্রাইমারি রিলেটেড টু ব্যালেন্স শিট অ্যাক্টিভিটি। এটা ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল পজিশন অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। প্রেজেন্টেশন ডিসক্লোজার রিলেটেড টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা রিলেটেড টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা ট্রানজেকশন আর ইভেন্টস ক্ষেত্রে কোম্পানি যে ট্রানজেকশন গুলো, এই ট্রানজেকশন গুলো ঠিক আছে কিনা, এগুলো আমরা কিভাবে করব, মানে কিভাবে নিশ্চিত হবে এখানে বিভিন্ন, এগুলোকেও আমরা ওয়ান কাইন্ড অফ টেস্ট বলতে পারি। টেস্ট বলতে পারি, ঠিক আছে, যে আমরা অকারেন্সটা টেস্ট করে দেখতে পারি, আমরা কমপ্লিটনেস টেস্টটা করে দেখতে পারি, আমরা অ্যাকুরেসি টেস্টটা করে দেখতে পারি, আমরা কাট অফ টেস্টটা করে দেখতে পারি, আমরা ক্লাসিফিকেশন টেস্টটা করে দেখতে পারি। ওয়াকারেন্স, ওয়াকারেন্স হলো যে ট্রানজেকশনটা ইনকার হয়েছে, এই ট্রানজেকশনটা কানেক্টেড উইথ এন্টিটি কিনা, এন্টিটির সাথে সম্পর্কিত কিনা। মানে আপনার বিজনেসে যে ট্রানজেকশনটা হয়েছে, এই ট্রানজেকশনটা এন্টিটির সাথে কানেক্টেড কিনা। অনলি দ্য ট্রানজেকশন দ্যাট ইজ কানেক্টেড টু এন্টিটি উইল উইল বি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। যে ট্রানজেকশনটা আপনার বিজনেস এন্টিটির সাথে কানেক্টেড, ওই ট্রানজেকশনটাই কি হবে, রেকর্ড হবে।
এখন আমরা যখন ভেরিফিকেশন করতে গেলাম বা চেক করতে গেলাম, তখন আমরা একটা ট্রানজেকশন ফাইন্ড আউট করলাম, যে ট্রানজেকশনটা ট্রানজেকশন উইথ মানে যে ট্রানজেকশনটা ইনকার হয়েছে কোন এক ব্যক্তির সাথে, কিন্তু কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা হয়েছে। তাহলে এটা কি ভায়োলেট করলো? অকারেন্সের যে কমপ্লায়েন্স বা অকারেন্সের যে কমপ্লায়েন্স, এটা এই জিনিসটা কি করলো? ভায়োলেট করলো। অকারেন্সটা বুঝতে পেরেছেন কিনা? যে ট্রানজেকশনটা ইনকার হয়েছে এই ট্রানজেকশনটা কানেক্টেড উইথ এন্টিটি কিনা। দেখেন, অল ট্রানজেকশন ইভেন্ট দ্যাট শুড হ্যাভ বিন রেকর্ডেড হ্যাভ ওয়াকার। এই ট্রানজেকশনগুলো রেকর্ড করা উচিত ছিল, ট্রানজেকশন রেকর্ড করা হয়েছে কিনা, অ্যান্ড পার্টেন টু দ্য এন্টিটি। এই পার্টেন বলতে কানেক্ট, ঠিক আছে? কমপ্লিটনেস, কমপ্লিটনেস বলতে কোনো ট্রানজেকশন বাদ পড়ে গেছে কিনা, কোনো ট্রানজেকশন বাদ পড়ে গেছে কিনা। যেমন আমরা এখন একটা প্রতিষ্ঠানে অডিট করতেছি, আমাদের যে টিমটা কাজ করতেছে তারা একটা ফাইন্ডিংস বের করেছে যে এক্সপেন্ডিচার ভাউচার, জেবি ভাউচার, এক্সপেন্ডিচার ভাউচার, ডেবিট ভাউচার যেটা আমরা বলে থাকি, এই ডেবিট ভাউচার একটা খরচ। এই খরচটা কি হয় নাই? লেজারে ইনপুট হয় নাই। এই খরচটা কি হয় না? লেজারে ইনপুট হয় নাই। তার মানে কি, এই দেখেন চেক করতে করতে কি, আমরা যখন ট্রানজেকশন এন্ড ইভেন্ট দ্যাট শুড হ্যাভ বিন রেকর্ডেড আমরা যখন ট্রানজেকশন গুলো চেক করলাম, ট্রানজেকশন গুলো প্রথম দেখবেন ট্রানজেকশন গুলো ইনিশিয়ালি রেকর্ড করা হয় কিভাবে? আপনি একটু রেসপন্স করেন কিন্তু, হ্যাঁ? কারণ এখানে ধরুন যে, কারণ এক একটা প্রতিষ্ঠান কিন্তু এক একভাবে বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করে। তবে একটা কনভেনশন বা ট্রেডিশন রয়েছে, এই কনভেনশন বা ট্রেডিশন সবাই ফলো করে। ট্রানজাকশন গুলো ইনিশিয়ালি রেকর্ড করা হয় জেবি দ্বারা, জার্নাল ভাউচার দ্বারা, না? জার্নালের মাধ্যমে কি করা হয়? ট্রানজাকশন গুলো ইনিশিয়ালি রেকর্ড করা হয়। এরপরে এগুলো পার্মানেন্টলি রেকর্ড করার জন্য কি করা হয়? লেজারে ইনপুট দেওয়া হয়, বা ব্যাংক বুকে ইনপুট দিয়ে এটা লেজারে ইনপুট দেওয়া হয়, না? তো এই ট্রানজাকশনটা কি হয়েছে খেয়াল করে দেখেন তো। ট্রানজাকশনটা জেবি দেওয়া হয়েছে, জার্নাল ভাউচার দেওয়া হয়েছে, কিন্তু এই ট্রানজাকশনটা কি করা হয় নাই? বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা হয় নাই। এটা যখন জার্নাল এন্ট্রিগুলো চেক করতে গেলাম তখন এই জিনিসটা আইডেন্টিফিকেশন হয়েছে। কমপ্লিটনেস মানে বাদ পড়ে গেছে কিনা। অ্যাকুরেসি, অ্যাকুরেসি বোঝাই যাচ্ছে যে ক্যালকুলেশনটা আপনার ঠিক আছে কিনা। অ্যাকুরেসি মিন্স কি? ক্যালকুলেশন, যে আপনার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ট্রানজেকশনের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ট্রানজেকশন হচ্ছে 50,000, কিন্তু বইতে লেখা আছে হলো 5 লাখ, ঠিক আছে? তার মানে এখানে অ্যাকুরেসি নাই, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এবার এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা একটা পেয়েছিলাম। এরপরে কাট অফ। কাট অফের কনসেপ্ট হলো যে পিরিয়ডে খরচ ওই পিরিয়ডে আমাকে খরচ হিসেবে চার্জ করতে হবে, এবং যে পিরিয়ডে ইনকাম আমাকে ওই পিরিয়ডে ইনকাম হিসেবে শো করতে হবে। যে পিরিয়ডে ইনকাম আমাকে ওই পিরিয়ডে ইনকাম হিসেবে শো করতে হবে। নেক্সট পিরিয়ডের কোনো সেলস, এটা এই কারেন্ট ইয়ারে ইনক্লুড হয়েছে কিনা, দ্যাট ইজ কল কাট অফ টেস্ট। নেক্সট পিরিয়ডে কোনো সেলস কারেন্ট পিরিয়ডে ইনকাম হয়েছে কিনা। যেমন আপনি গুডস ডেলিভারি দিচ্ছেন ইয়ার এন্ডিং এর পরে, কিন্তু সেলসটা রেকর্ড করছেন আগে। কারণ আইফারএস 15 বলতেছে আপনি যখন গুডসটা ডেলিভারি দিবেন তখনই রেভিনিউ হিসেবে রিকগনিশন হবে। এর আগে কিন্তু রেভিনিউ হিসেবে রিকগনিশন হবে না, ঠিক আছে? আপনি গুডস ডেলিভারি দিচ্ছেন আপনি ইয়ার এন্ডিং এর পরে, কিন্তু রেভিনিউ রিকগনিশন করছেন ইয়ার এন্ডিং এ। তাহলে এখানে কি হয়েছে? ট্রানজেকশন যেটা রেকর্ড করেছেন এই ট্রানজেকশনটা কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই ট্রানজেকশনটা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে এন্ট্রিটা পাস করছে, এন্ট্রিটা কারেন্ট ইয়ারে হবে না, এই এন্ট্রিটা কবে হবে? নেক্সট পিরিয়ডে যায়। তার মানে এটাকে বলা হচ্ছে কাট অফ টেস্ট, দ্যাট ইজ কল কাট অফ টেস্ট। বুঝতে পারলাম কিনা? কমপ্লিটনেস এবং কাট অফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝতে পারছি। কমপ্লিটনেস হলো জি বাদ স্যার। পড়ে গেছে কিনা। কমপ্লিটনেস হলো কি বাদ পড়ে গেছে কিনা। যেমন আমাদের একটা ক্লায়েন্ট, ঠিক আছে, এই বছর রিপোর্টে খেয়াল করে দেখেন, এই বছর রিপোর্টে সে ছোট্ট একটা পায়ের পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট দিছে। গল্পগুলো শুনেন, কারণ আমরা যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করি, কারণ এই জন্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারে। এই বছর রিপোর্টে কি করছে, সে একটা পায়ের পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট দিছে। এখন আমি বললাম যে এই পায়ের পিরিয়ড অ্যাডজাস্টমেন্টটা কি? বলতো স্যার গত বছর ইউটিলিটি বিল থেকে এই পরিমাণে অ্যামাউন্টটা বাদ পড়ে গেছিল। খেয়াল করে দেখেন, গত বছর ইউটিলিটি বিল থেকে আমার
13,000 টাকা বাদ পড়ে গেছে, সামাও কোনো কারণে বাদ পড়ে গেছে। ইয়ার এন্ডিং এ আমরা কিছু এন্ট্রি পাস করি না? ইয়ার এন্ডিং এ আমরা কিছু জার্নালিটি কি দিই, কি জার্নালিটি দিই? অ্যাডজাস্টিং জার্নালিটি দিই না? আমার যেগুলো লায়াবিলিটি আছে এই লায়াবিলিটি গুলো তো ক্রিয়েট করতে হবে, অ্যাডজাস্টিং জার্নালিটি দিই না? জার্নালিটি দিই। তো এটা গত বছর ট্রানজাকশনটা বাদ পড়ে গেছে, বুঝতে পারলাম কি না? গত বছর একটা ইউটিলিটি বিলের ট্রানজাকশন বাদ পড়ে গেছে। উনি কি করছে, মানে ক্লায়েন্ট যেভাবে প্রেজেন্ট করছে, ঠিক আছে, ক্লায়েন্ট প্রেজেন্ট করছে কিভাবে, এই কারেন্ট ইয়ারের রিটার্ন আর্নিংস এর সাথে পাইরের অ্যাডজাস্টমেন্ট দিছে। রিটার্ন আর্নিংস এর মানে এই বছর যে রিটার্ন আর্নিংস করবে না, এই রিটার্ন আর্নিংস থেকে গত বছরে ইউটিলিটি বিলটা লেস করে দিছে, বুঝছেন? বাদ দিয়ে দিছে। তো এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এই প্রেজেন্টেশনটা ঠিক হয় না। আপনার যদি প্রিভিয়াস পিরিয়ডে যদি কোনো ভুল থাকে, প্রিভিয়াস পিরিয়ডে যদি ভুল থাকে, এখানে কিন্তু একটা ম্যাটেরিয়ালিটি ইস্যু আসবে। প্রিভিয়াস পিরিয়ডে যদি ভুল থেকে যায়, তাহলে এটা 3 কলাম অ্যাকাউন্টস করে করতে হয়। নিয়ম হলো 3 কলাম অ্যাকাউন্টস করে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা। কিন্তু রেজিস্টার করতে হবে স্যার। হ্যাঁ, রিস্টেট করতে হবে। যেহেতু অ্যামাউন্টটা ছোট, যেহেতু অ্যামাউন্টটা ইম্যাটেরিয়াল, অ্যামাউন্টটা ছোট, এই জন্য মানে আমরা সাজেশন করছি যে কারেন্ট ইয়ারে আপনি এটা এক্সপেন্স হিসেবে ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে কারেন্ট ইয়ার এক্সপেন্স হিসেবে বুক করেন। এটা আমাদের সাজেশন ছিল। ঠিক আছে, আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে বলতে পারেন। ঠিক আছে। জি। তো এটা আবার বলেন তো স্যার, এই জিনিসটা আমার একবার করছিল প্রতিষ্ঠানে, জিনিসটা মানে আমি আপনাদেরকে আবার শেয়ার করি, হ্যাঁ? বা একটা আপনাদের এখান ট্রানজাকশন থেকে ভুল যদি করছে। কোনো কিছু থাকে, কারণ আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ভাই এগুলো কিন্তু ডিসকাশন রিলেটেড ক্লাস, হ্যাঁ? মানে আপনারা যেহেতু, মানে আমি তো যেহেতু প্র্যাকটিস করি, আমার একটা এক ধরনের এক্সপিরিয়েন্স আছে। আর আপনারা তো ফিল্ড লেভেলে আছেন, আপনাদেরও এক ধরনের, মানে জব সেক্টরে আছেন, আপনাদেরও কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, এটা যেটা হয়েছে, গত বছর ইউটিলিটি বিল 13,000 এর মতো বাদ পড়ে গেছে। ঠিক আছে, সামাও এটা কি করা হয় না, ইউটিলিটি এক্সপেন্স হিসেবে দেখানো হয় নাই। ঠিক আছে, ইউটিলিটি এক্সপেন্স হিসেবে এই জিনিসটা বুক করা হয় নাই। তো এই বছর যখন আমাদেরকে ড্রাফট ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দিয়েছে, এই বছর ক্লায়েন্ট রিটেন আর্নিংস থেকে পাইরের অ্যাডজাস্টমেন্ট দিয়ে লেস করেছে, পাইরের অ্যাডজাস্টমেন্ট দিয়ে ওই 13,000 বাদ দিয়ে দেখাইছে। বুঝতে পারলাম কিনা? মানে রিটেন আর্নিংস থেকে ওই আগের বছরের যে ইউটিলিটি বিল কম দেখানো হয়েছিল, এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দেখাইছে। জি। ঠিক আছে, এখন এই ট্রিটমেন্টটা তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক হয় না, হয়? আমরা জানি পায়ের অ্যাডজাস্টমেন্ট দিতে হলে আপনাকে 3 কলাম অ্যাকাউন্টস করতে হবে আইসিট অনুযায়ী। আপনি যদি পায়ের অ্যাডজাস্টমেন্ট দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? 3 কলাম অ্যাকাউন্টস করতে হবে, 3 কলাম অ্যাকাউন্টস করতে হবে। 3 কলাম অ্যাকাউন্টস করতে হবে না, 3 কলাম অ্যাকাউন্টস করতে হবে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু দুইটা জায়গায় ইম্প্যাক্ট করছে। কোথায় কোথায় ইম্প্যাক্ট করছে? কমপ্লিটনেস আর কাট অফ। কমপ্লিটনেস ইম্প্যাক্টটা বেশি ভাই। কাট আপটা হলো কি, কাট কমপ্লিটনেস মানে বাদ পড়ে যায়, অ্যাকচুয়ালি বাদ পড়ছে। কাট আপটা কি, কাট আপের কনসেপ্টটা আবার বলি। কাট আপের কনসেপ্টটা হলো কি, আপনি সেল করছেন ইয়ার এন্ডিং এর পরে, কিন্তু সেলস দেখেছেন ইয়ার এন্ডিং এ, দ্যাট ইজ কল কাট অফ। আমাদের ইয়ার এন্ড কবে, 30শে জুন না? 30,000। আচ্ছা, আমরা ওয়ান তার আওয়ার্স মানে ক্লাস নিব আই না? মিন তার মানে হচ্ছে যে আমার ম্যাক্সিমাম জুন মাসের লাস্টের ট্রানজাকশন গুলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাট অফ এফেক্ট পড়ে নাকি? হ্যাঁ, জুন মাসের ট্রানজেকশন গুলোই কাট অফের ক্ষেত্রে ইফেক্ট পড়ে। জুন মাসের ট্রানজেকশন গুলোই কাট অফের ক্ষেত্রে ইফেক্ট পড়ে। ঠিক আছে, কাট অফ কিন্তু বাদ পড়ে যায় না। কাট অফ হলো কি, যেমন আপনি জুলাইতে গুডস ডেলিভারি দিয়েছেন, 1 জুলাইতে গুডস ডেলিভারি দিয়েছেন, কিন্তু রেভিনিউ রিকগনিশন করছেন কবে? 30শে জুন। 30 জনের। বা একটা এক্সপেন্স পে করছেন আপনি জুলাইয়ের 1 তারিখে, কিন্তু এটা রেকর্ড করছেন কবে? 30শে জুনে। পেমেন্ট দেওয়া আছে 1 তারিখে, আপনি যখন পেমেন্ট করছেন পেমেন্ট দেওয়া আছে 1 তারিখে। ঠিক আছে, পেমেন্ট চেকও দিচ্ছেন 1 তারিখে, কিন্তু রেকর্ড করছেন কবে? 30শে জুন। দ্যাট ইজ কল কাট অফ। কাট অফ হলো না? বুঝতে পারছি। কাট অফটা, কাট অফ বলতে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। আর কমপ্লিটনেস মানে বাদ পড়ে গেছে ভাইয়া। কমপ্লিটনেস কি, 30শে জুনে একটা ট্রানজেকশন ইনকার হয়েছে, একটা খরচ ইনকার হয়েছে, আপনার খরচটা রেকর্ডই করেন নাই, দ্যাট ইজ কল কমপ্লিটনেস। ঠিক আছে, এটাকে কমপ্লিটনেস বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ওই ট্রানজেকশনটা আমরা যেটা সাজেস্ট করছিলাম,
যেহেতু দ্য অ্যামাউন্ট ইজ ইম্যাটেরিয়াল, ওই যে আমরা কত ক্লাসে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন করেছিলাম, যেহেতু দ্য অ্যামাউন্ট ইজ ইম্যাটেরিয়াল, এই জন্য বুঝলাম, মানে এটা আমার সাজেশন ছিল, যদি কোনো অ্যানাদার গাই সাজেশন থাকে আপনারা শেয়ার করতে পারেন না। আচ্ছা, আমার সাজেশন ছিল যে এই খরচটা এই বছর চার্জ করে দেওয়ার জন্য ম্যানেজমেন্টের অনুমোদন সাপেক্ষে। বুঝতে পারলাম কিনা? জি স্যার। রুলসটা স্যার কিরকম? রুলস হচ্ছে প্রিভিয়াস ইয়ার যদি বাদ পড়ে তাহলে অ্যাকাউন্টিং সিস্টেমটা কিরকম? আমরা কি এটা পোস্টিং এবছর ধরা পড়লো যে প্রিভিয়াস ইয়ার আমার একটা ট্রানজাকশন বাদ পড়ছে, তাহলে এবছর আমি এটা কিভাবে দেখাবো? অ্যাকাউন্টিং সিস্টেমটা কিরকম? আচ্ছা, এইটা ভাইয়া যেটা বলতেছেন, এটা অ্যাকাউন্টিং সিস্টেমটা, এটা এটা তো অ্যাকচুয়ালি কি যে এই বাদ যেটা পড়ছে এটা তো তার, যেটা আমি বলি, মানে এটা তো তার ইন্টেনশনাল ছিল না, এটা আনইনটেনশনাল, আনইনটেনশনালি বাদ পড়ে গিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু তার আনইনটেনশনালি বাদ পড়ে গিয়েছিল। এবং এটা একটা জিনিস খেয়াল করেন, এই ইম্প্যাক্টটা কিন্তু ডাবল ইম্প্যাক্ট হতো না, ডাবল ইম্প্যাক্ট পড়তো না। আপনারা যদি একটু খেয়াল করেন যে এটার ইম্প্যাক্টটা ডাবল ইম্প্যাক্ট পড়তো। আমরা এন্ট্রিটা কি পাস করতাম? ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি বিল ডেবিট, ইউটিলিটি পেবল কি ক্রেডিট। রাইট। ক্রেডিট, হ্যাঁ, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। ঠিক আছে। আর আর ওদের ইন্টারনাল অডিট টিম আছে, স্ট্রং ইন্টারনাল অডিট টিম আছে। তো ইন্টারনাল অডিট টিম গুলো কি অডিট করে কখন? একটা পিরিয়ড শেষে, হ্যাঁ। মানে ওদের যেটা যেটা আপনি বলতেছিলেন যে না পোস্ট ওদের এটা, অডিটের। জি জি, এটা ভালো। এটা এমনি অন্য কোনো সাজেশন থাকলে বলতে পারেন, কারণ আমরা যেহেতু ইমম্যাটেরিয়াল অ্যামাউন্টটা, মানে অ্যামাউন্টটা ম্যাটেরিয়াল না, এই জন্য আমরা এটা সাজেশন দিচ্ছি। যদি অন্য কোনো সাজেশন থাকে বলতে পারেন। ঠিক আছে, অ্যামাউন্টটা ইমম্যাটেরিয়াল, এই জন্য আমরা এটা বলছি। ম্যাটেরিয়াল না হলে স্যার এটাই মনে হয় বেস্ট হ্যাঁ, আনসার। ম্যাটেরিয়াল না হলে এটাই বেস্ট, বিকজ কারণ কি আপনার পায়ের ছোট অ্যাডজাস্টমেন্টের ফিগার, কথা। ছোট ফিগারের জন্য তো আপনার মানে রেজিস্ট্রেট করার দরকার না। না না, ছোট ফিগারের জন্য রেজিস্ট্রেট করার দরকার নাই। জি জি, এটা আমার কাছে যেটা মনে হয়েছে এটাই। আচ্ছা, ক্লাসিফিকেশন অল ট্রানজেকশন ইভেন্ট শুড হ্যাভ বিন রেকর্ডেড ইন দ্য প্রপার অ্যাকাউন্টস। এটা বলা হচ্ছে যে ট্রানজেকশন ইভেন্টস গুলো আমাকে কি করতে হবে? প্রপার অ্যাকাউন্টসে রেকর্ড করতে হবে। ঠিক আছে, এটা আমরা জানি যে প্রপার অ্যাকাউন্টস বলতে যে খরচটা আমাকে প্রপার অ্যাকাউন্টসে রেকর্ড করতে হবে। যেমন আপনি গেস্টের জন্য ফুড নিয়ে আসলেন, এটা কোথায় রেকর্ড করবেন? এন্টারটেনমেন্টে, এগুলোই বলা হচ্ছে। এটা জি জি। ঠিক আছে, আপনি ই মানে অ্যাসেট গুলো রিপেয়ার করলেন, আমরা অ্যাসেটস করি না, যেমন সার্ভিসিং করি না, তো এটা কোথায় চার্জ করবেন? রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এটাই বলা হচ্ছে যে এটা প্রপার অ্যাকাউন্টস আমাকে কি করতে হবে? রেকর্ড করতে হবে। এগুলো ছিল কি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে ব্যানা সরি ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো, ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো যে ঠিক আছে কিনা এগুলো আমরা কিভাবে কনফার্ম হবো? ঠিক আছে, তো এগুলোকেও টেস্ট বলা হয়ে থাকে যে আমরা, আমি যে ক্লায়েন্টের যে ডকুমেন্টগুলো দেখতেছি এখানে আমরা এই টেস্টগুলো সম্পাদন করছি কিনা, এই টেস্টগুলো আমরা সম্পাদন করেছি কিনা, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাজ অ্যান এক্সটার্নাল অডিটরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, ইন্টারনাল অডিটরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাসারশন অ্যাবাউট অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাট দ্য পিরিয়ড এন্ড, অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাট দ্য পিরিয়ড এন্ড, এটা ব্যালেন্স শিটের কথা বলা আছে। এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স বলতে এগুলো ফিজিক্যালি বিদ্যমান আছে কিনা, অ্যাসেট ফিজিক্যালি এক্সিস্ট আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, ফিজিক্যাল ইন্সপেকশনের মাধ্যমে দেখতে হয়। লায়াবিলিটিস, আমাদেরকে ডকুমেন্টগুলো চেক করে দেখতে হয়। লায়াবিলিটিস হলো আমাদেরকে ডকুমেন্টগুলো চেক করে দেখতে হয়। ইকুইটি, ইকুইটির জন্য আমরা কিনি ইকুইটি, যে এক্স ওয়াই জেড কোম্পানি, মিস্টার এক্স 5 লাখ শেয়ার হোল্ড করে, মিস্টার ওয়াই 5 লাখ শেয়ার হোল্ড করে, আমরা কিনি। এই যে 5 লাখ শেয়ার, 5 লাখ শেয়ার হোল্ড করতেছে, এইটা এইটা ভেরিফিকেশনের জন্য আমরা কি ডকুমেন্ট নিই? যে তার শেয়ার ক্যাপিটাল ঠিক আছে কিনা। শেয়ার সার্টিফিকেট। ঠিক আছে স্যার। শিডিউল শিডিউল শেয়ার। শিডিউল আমরা 10 মেমোরেন্ডাম বেসিক্যালি। নিতে পারি, আর্টিকেল অ্যাপ্রিসিয়েশন আর মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলটা নিতে পারি না? মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলটা নিতে পারি না? জি মেমোরেন্ডাম স্যার। এন্ড আর্টিকেলটা নিতে পারি, বা আপনি যেটা বললেন এখানে শিডিউল 12টা নিতে পারি না? শিডিউল 10, শিডিউল 12, এই ডকুমেন্টগুলো আমরা নিতে পারি যেখানে শেয়ার রিলেটেড ইনফরমেশন গুলো আমাদের রয়েছে, হ্যাঁ? আচ্ছা, তো এটা বলা হচ্ছে রাইটস অ্যান্ড অব্লিগেশনস, রাইটস অ্যান্ড অব্লিগেশনস।
এই যে কোম্পানি যে অ্যাসেট, এই অ্যাসেটের উপর আপনার রাইট আছে কিনা। তাহলে রাইট আছে কিনা এটার জন্য কি দেখতে হবে? যদি ল্যান্ড বা বিল্ডিং হয়ে থাকে তাহলে লিড দেখতে হবে। ল্যান্ড বা বিল্ডিং যদি হয়ে থাকে লিড দেখতে হবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি যদি হয়ে থাকে তাহলে আমাকে কি দেখতে হবে? প্লান্ট অ্যান্ড মেশিনারি যদি হয়ে থাকে তাহলে আমাকে ইনভয়েস দেখতে হবে। ঠিক না, রাইটস এর ক্ষেত্রে ইনভয়েস দেখতে হবে। বা যদি কোনো এগ্রিমেন্ট থাকে, লিজ এগ্রিমেন্ট থাকে, তাহলে লিজ এগ্রিমেন্টের ডকুমেন্ট আমাকে দেখতে হবে। আমরা রাইট অফ ইউজ অ্যাসেট বলি না, রাইট অফ ইউজ অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট লিজের ক্ষেত্রে আমরা কি করি? যে অ্যাসটা লিজ দিচ্ছেন এটা অ্যাসেট হিসেবে বুক করা হয়, তাহলে আমরা এই ডকুমেন্টগুলো দেখবো, হ্যাঁ? আচ্ছা, দ্য এন্টিটি হোল্ডস অর কন্ট্রোলস দ্য রাইট টু অ্যাসেট and liabilities are the obligations of the entity. অব্লিগেশন তো আমরা বুঝি যে লোন নিলে একটা অব্লিগেশন ক্রিয়েট হবে, দায়বদ্ধতা। কমপ্লিটনেস, এটাও মানে বাদ পড়ে গেছে কিনা, কমপ্লিটনেস বলতে বাদ পড়ে গেছে কিনা। ঠিক আছে, যেমন আমরা যখন ফিজিক্যালি ইন্সপেকশন করি তখন আমরা অ্যাসেটগুলো কি করি? অ্যাসেটের কাউন্ট করে। লিস্ট নিই, অ্যাসেটের লিস্ট নিয়ে আমরা কি করি? অ্যাসেটগুলো কাউন্ট করি না? কাউন্ট করি। এখন দেখা গেল, বা আমরা কিন্তু একটু চেক করি। ঠিক আছে, ধরেন যে আমার ল্যাপটপ আছে 12টা, ঠিক আছে, এডিশনাল একটা ল্যাপটপ পাওয়া গেল, এডিশনাল একটা ল্যাপটপ পাওয়া গেল, তার মানে এখানে ই- একটা পারসেপশন আসতে পারে যে এই ল্যাপটপটা কি হয়েছে, বাদ পড়ে গেছে। বাদ পড়ে গেছে, এই ল্যাপটপটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, এই ধরনের একটা পারসেপশন ক্রিয়েট হতে পারে। বা আমরা ডেস্কটপ যখন কাউন্ট করলাম দেখি এডিশনাল একটা ডেস্কটপ আছে, এবং বাস্তবেও কিন্তু এরকম পাওয়া যায় যে আমরা যখন রেকর্ড বা কাউন্টিং করতেছি দেখা যাচ্ছে এডিশনাল একটা দুইটা আইটেম পাওয়া যাচ্ছে, তো ওই একটা দুইটা আইটেম কি হচ্ছে, বাদ পড়ছে। তো ওগুলো ম্যানেজমেন্টকে রিপোর্ট করা হয়, এগুলো কি করার জন্য? ইনক্লুড করার জন্য। বুঝতে পারলাম কিনা? জি স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে অবহিত করা হয় যে এগুলো কি করার জন্য, ইনক্লুড করার জন্য অবহিত করা হয়ে থাকে, বাদ পড়তে পারে। আচ্ছা, ভ্যালুয়েশন অ্যালোকেশন, এখানে ক্যালকুলেশনের কথা বলা হয়েছে যে ভ্যালুয়েশন অ্যালোকেশন, যে অ্যাসেটের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, লাইবিলিটিস ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ইকুইটি ইন্টারেস্ট আর ইনক্লুডিং ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট গুলো ঠিক আছে কিনা, এটা ক্যালকুলেশন। ভ্যালুয়েশন অ্যালোকেশন বলতে ক্যালকুলেশন। যেমন আমার সিসি লাইভে আমরা একটা অ্যাসোসিয়েটের কাজ করেছিলাম, হ্যাঁ, অ্যাসোসিয়েটের কাজ করেছিলাম। ঠিক আছে, তো এখানে অ্যাসেটের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, আমরা কি করি? অ্যাসেটের সাথে একটা অ্যাসেট শিডিউল থাকে না, ফিক্সড অ্যাসেট শিডিউল থাকে না, ফিক্সড জি অ্যাসেট স্যার। শিডিউল থাকে না, ফিক্সড অ্যাসেট শিডিউল থাকে। তো ফিক্সড অ্যাসেট শিডিউল গুলোকে আমাদেরকে একটু চেক করে দেখতে হয়। যদিও এগুলো এক্সেলে করা থাকে, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এরপর আমাদেরকে কি করতে হয়? একটু ক্যালকুলেশন, ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করে দেখতে হয় যে, জি ভাইয়া, ঠিক আছে। রিক্যালকুলেশন করা হয়েছে হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। রিক্যালকুলেশন করা হয়, এটাই বলা হচ্ছে, রিক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, তো আমি একটা এন্টিটিতে পেয়েছিলাম, ওনারা ডেপ্রিসিয়েশন যে ক্যালকুলেশন করেছিল, ডেপ্রিসিয়েশন যে ক্যালকুলেশন করেছে এখানে, এটা ম্যানুয়ালি, মানে এক্সেলে কোনো লিঙ্ক নাই, এবং যে পরিমাণ ডেপ্রিসিয়েশন আসে তার সাথে এডিশনাল একটা শূন্য ছিল। তাহলে আমার ডেপ্রিসিয়েশন আছে 2250 টাকা, 2250 টাকা, কিন্তু ডেপ্রিসিয়েশন হয়ে গেছে কত? 22,500। বুঝতে পারছি। এটা, এই ভুলটা হয়েছে কি কারণে? সে যখন অ্যাসেট শিডিউলটা ক্রিয়েট করেছে এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করেছিল, এবার ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেট করছে, ওইখানে বসাইছে ম্যানুয়াল। ঠিক আছে, এরকম দুই তিনটা আইটেম দেখলাম যেখানে সে কি করছে, এখানে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা ভুল করেছে, বা যোগে ক্যালকুলেশন ভুল ছিল। ঠিক আছে, আবার অনেক ক্ষেত্রে স্যার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো স্যার দেখা যায় আপনার মানে অ্যাসেটের জি। কস্ট বিলের উপরে বা এডিশনের উপরে সরাসরি রেটটা অ্যাপ্লাই করে দেয়, মানে আইএস হ্যাঁ, সিস্টেম এটা যেটা আছে। ফলো করার কথা জি জি। ডে হ্যাঁ, বেসিসে এটা ওটা আমরা এটা আসলে আমরা আলোচনা করবো, হ্যাঁ, ফলো। যেটা বললেন এটা IS 16-তে যখন আমরা পিপি নিয়ে আলোচনা করবো এই পয়েন্টটা বলা আছে ভাইয়া। রাশেদ ভাই যেটা বলছেন এটা বলে দিছি। ঠিক আছে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট, তার মানে এটা আমাদের ক্যালকুলেশন করে কিন্তু চেক করে দেখতে হবে। ঠিক আছে, আমার 5টা আইটেম আছে, তো এখানে মানে 5টা মেজর আইটেম আছে, এখান থেকে দুই তিনটা আইটেম আমরা চেক করে দেখতে পারি।
ঠিক আছে, এটা বলা আছে রেজাল্টিং ভ্যালুয়েশন অ্যালোকেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ডেড। এই লাইনটা আইটেমটা ইম্পর্টেন্ট, রেজাল্টিং ভ্যালুয়েশন অ্যালোকেশন অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ডেড। রেজাল্টিং ভ্যালুয়েশন, কোম্পানিগুলো কি করে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভ্যালুয়েশন করে না? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিন্তু ভ্যালুয়েশন করে। তো ভ্যালুয়েশন করে বিল্ডিং এর ভ্যালু ছিল বা ল্যান্ডের ভ্যালু ছিল 50 লাখ, এই ল্যান্ডটা ভ্যালুয়েশন করা হয়েছে 2 কোটি টাকা, তাহলে ভ্যালু বাড়ছে কত? 1.5 কোটি টাকা। 1.5 কোটি। দেড় ভ্যালু কোটি বাড়ছে কত? 1.5 কোটি। এই 1.5 কোটি কোথায় দেখাবেন? আমরা জানানিতে কি দেবে, অ্যাসেটকে ডেবিট করব, গেইন অন রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব। গেইন অন রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব, এই গেইন অন রিভ্যালুয়েশনটা কোথায় দেখাবেন? ইকুইটি, পার্ট অফ ইকুইটি। গেইন অন রিভ্যালুয়েশনটার প্রেজেন্টেশন যেটা বলা হচ্ছে যে এটা ইকুইটিতে যাবে, রিভ্যালুয়েশন, নেট প্রফিট রিভ্যালুয়েশন রিজার্ভ নামে। হ্যাঁ, নেট প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স, এর সাথে আপনার ওসিআই আসবে, এর সাথে অ্যাড হবে কি আদার আদার ইনকাম, কম্প্রিহেন্সিভ ইনকাম। আদার কম্প্রেহেনশন। হ্যাঁ, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। ওসিআই তে আমি এই ফিগারটা দেখাবো এবং এটা রিভ্যালুয়েশন রিজার্ভ নামে যাবে। তো এই জিনিসটাই বলা হচ্ছে যে আপনি এই ক্যালকুলেশনটা ঠিক মতো প্রেজেন্ট করতেছেন কিনা, এটাই বলা হচ্ছে ভ্যালুয়েশন আর অ্যালোকেশন অ্যাডজাস্টমেন্টস আর অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ডেড, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ড করা হয়েছে কিনা। আচ্ছা, assertion about presentation and disclosure, occurrence, rights and obligation, all disclosed events, transaction and other matters should have occurred and pertain to the entity। যে Sure, sir. Yes, not accepted. ইভেন্টস গুলো ডিসক্লোজ করছেন বা আদার ম্যাটার ডিসক্লোজ করছেন, এইগুলো এন্টিটির সাথে কানেক্টেড কিনা, এগুলো এন্টিটির সাথে সম্পর্কিত কিনা। অনেক সময় দেখবেন যে নোটস, যেমন আমরা পলিসি নোটস গুলো দিই, অনেক সময় অনেক পলিসি নোটস থাকে আননেসেসারি, কোম্পানি মেনশন করে, যেগুলো অ্যাকচুয়ালি দরকার ছিল না। লিখি, তুমি একটু লিখো, কি করে পড়লে করো, তুমি করলে পারবা না, কমপ্লিটনেস বলতে আবার বাদ পড়ে যা কি বুঝছো? মিন করা হচ্ছে। কমপ্লিটনেস মিন্স কি, বাদ পড়ে যাও, ঠিক আছে। অব্লিগেশন, দেখছো ভুল করে লিখতে হলো কথা বলতে বলতে। আচ্ছা, আপনারা একটু অব্লিগেশনস, একটু মিউট রাখতে চেষ্টা করেন। মনি ভাই, আমাকে না কোস্ট করে দিয়ে, হ্যাঁ, তাহলে কন্ট্রোল করতে সুবিধা হবে। ভাইয়া আপনি যে বললেন যে ক্যাপিটাল গেইনের বিষয়টা, যে আপনার 50 লক্ষ টাকার জায়গা দেড় দেড় কোটি টাকায়, সরি 2 কোটি টাকা বিক্রি করেছে, তো এটা এটা বিক্রি তখন করে নাই আমরা আপু, এটা কিভাবে? জাস্ট রিভ্যালুয়েশন করা, ও আচ্ছা সেল আচ্ছা, না, এটা রিভ্যালুয়েশন করা। রিভ্যালুয়েশন করলে গেইন, কোথায় বসাবো? গেইন অন রিভ্যালুয়েশনে চলে যায়। এখানে আমরা জার্নালিটা পাস করি অ্যাসেট ডেবিট গেইন অন রিভ্যালুয়েশন ক্রেডিট। এটা ট্যাক্স ইম্প্যাক্ট পড়বে না আপা, দ্যার ইজ নো ট্যাক্স ইম্প্যাক্ট গেইন অন রিভ্যালুয়েশন সেকশন 58 অনুযায়ী, হ্যাঁ। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এই যে ভ্যালুয়েশন বলা হয়েছে না, ভ্যালুয়েশন বলতে রিভ্যালুয়েশনকে মিন করা হচ্ছে বা রিভ্যালুয়েশনকে মিন করা হচ্ছে। আচ্ছা, কমপ্লিটনেস বলতে আবার বলা হচ্ছে যে বাদ পড়ে যা, আমরা যেটা বলতেছিলাম, আপনার ইনভেন্টরি আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আইএস টু রিলেটেড ডিসক্লোজার দিতে হবে না? আপনার যদি ইনভেন্টরি থাকে তাহলে কি আইএস টু রিলেটেড কি ডিসক্লোজার থাকা উচিত না এফএস এ? কি মনে হয়? জি জি আইএস টু স্যার, দেওয়া লাগবে। ডিসক্লোজার থাকা উচিত, কিন্তু আমরা অনেক এফএস দেখি যে এফএস এ ইনভেন্টরি আছে কিন্তু আইএস টু রিলেটেড ডিসক্লোজারই নেই। বুঝতে পারলাম? কমপ্লিটনেস বলতে বাদ পড়ে গেছে, আপনার যদি লাইন আইটেম থাকে ওই লাইন আইটেম রিলেটেড ডিসক্লোজার দিতে হবে। আপনি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি যদি হয়ে থাকেন তাহলে আইএস টু রিলেটেড ডিসক্লোজার ম্যান্ডেটরি না, আইএস টু রিলেটেড ডিসক্লোজারটা থাকার দরকার নেই। কিন্তু যদি ট্রেডিং কোম্পানি হয়ে থাকেন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে থাকেন, তাহলে আপনার কি থাকবে, আইএস টু রিলেটেড ডিসক্লোজার থাকবে। ক্লাসিফিকেশন আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এখানে ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্টেড এন্ড ডেসক্রাইব করা হয়েছে কিনা, ডিসক্লোজার ক্লিয়ারলি এক্সপ্রেস, ডিসক্লোজার ক্লিয়ারলি এক্সপ্লেইন করা হয়েছে কিনা। আপনার রেভিনিউ সম্পর্কে চাইলে অনেক ইনফরমেশন, অনেক কিছু লিখতে পারেন, ঠিক আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বাইরেও আপনি অনেক ইনফরমেশন নিয়ে লিখতে পারেন, কিন্তু এইগুলো সামঞ্জস্য কিনা এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। অ্যাকুরেসি অ্যান্ড ভ্যালুয়েশন, অনেক সময় দেখবেন নোটসেও ক্যালকুলেশন ভুল থাকে, নোটসেও কি থাকে, ক্যালকুলেশন ভুল থাকে।
অ্যাকুরেসি অ্যান্ড ভ্যালুয়েশন, ফিনান্সিয়াল অ্যান্ড আদার ইনফরমেশন ডিসক্লোজ ফেয়ারলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যামাউন্টস। ও আমার একটা মনে পড়ছে, আমরা একটা ক্লায়েন্টের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিলাইতে পারতেছি না, বুঝছেন? এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, একটা ক্লায়েন্টের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিলাইতে পারতেছি না, ঠিক আছে? এটা তার ব্যালেন্স শিট মিলে গেছে, মানে তার ব্যালেন্স শিট মিলানো আছে, ঠিক আছে, টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল লায়াবিলিটিস এন্ড ইকুইটি, এটা মিলানো আছে, কিন্তু ক্যাশ ফ্লো মিলতেছে না, ঠিক আছে? তখন আমরা যে জিনিসটা অবজার্ভ করলাম, তখন আমাদেরকে একটু কিন্তু ডেপথ অ্যানালাইসিস করতে হয়, ইনডেপথ অ্যানালাইসিস করতে হয় যে কেন মিলতেছে না, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা যে জিনিসটা অবজার্ভ করলাম, মানে অ্যাসেটের চেঞ্জটা একটু অবজার্ভ করলাম, যে অ্যাসেটের পরিবর্তন কেমন, গত বছরে কেমন ছিল, এই বছরে কেমন ছিল। তো এই পরিবর্তন, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কতটুকু হবে যদি অ্যাসেট এডিশন থাকে প্লাস ডেপ্রিসিয়েশন থাকে, অ্যাসেট এডিশন থেকে হয়তো ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে পরে এই সেমটা জিনিসটা হবে। আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করলাম, ও যখন গত বছরের যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্সটা কারেন্ট ইয়ার এফএস তুলছে, এখানেই আপনি ভুল করছে। বুঝতে পারলাম কিনা? প্রিভিয়াস পিরিয়ডের ফিগারগুলো কি কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টে অর্গানিক পাবেন? ব্যালেন্সে ভুল করছে। হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসবে না? তো কারেন্ট ইয়ারের ফিনান্সিয়াল স্টেটমেন্টে ও তুলতে ভুল করছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ফিগার। ওই যে পরিমাণ ফিগার ভুল করছে, ওই পরিমাণ ফিগারের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিলে নাই। হ্যাঁ, আচ্ছা, এই এই অ্যাসারশন গুলো কি আমরা যখন বিভিন্ন লাইন আইটেম রিলেটেড ডকুমেন্ট গুলো ভেরিফিকেশন বা চেক করব, তখন এই অ্যাসারশন গুলো আমাদের কাজে লাগে। টানজিবল নন কারেন্ট অ্যাসেট, অ্যাজ অ্যান অডিটর হিসেবে টানজিবল নন কারেন্ট অ্যাসেট, কোম্পানি টানজিবল নন কারেন্ট অ্যাসেটটা অ্যাসেট অ্যাসেট গুলো ঠিক আছে কিনা, এটা জাস্টিফিকেশনের জন্য আমাদের কি কি অডিট প্রসিডিউর সম্পাদন করতে হবে বা কি কি কাজ করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করে দিক, ফিজিক্যাল ইন্সপেকশন করতে হবে। ফিজিক্যাল ইন্সপেকশন বলতে ফিজিক্যাল কাউন্টিং কে মিন করা আছে। অ্যাডিশন যদি হয়ে থাকে তাহলে চেক টু ইনভয়েস, আমাকে ইনভয়েস গুলো চেক করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইনভয়েসের মধ্যে এটা খেয়াল করবেন, কারণ ইনভয়েসের মধ্যে দেখতে হয় এডিশন যখন দেখানো হয় যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর কোনো খরচ অ্যাসেটের কস্টের মধ্যে ইনক্লুড হয়েছে কিনা। রিপেয়ার মেইনটেনেন্স এর কোনো খরচ অ্যাসেটের কস্টের মধ্যে ইনক্লুড হয়েছে কিনা। সেম ভাবে রিপেয়ার মেইনটেনেন্স এর মধ্যে কোনো ক্যাপিটাল অ্যাসেটের খরচ ইনক্লুড হয়েছে কিনা। একটা প্রতিষ্ঠান 10টা চেয়ার ক্রয় করেছে, সেই চেয়ারের কস্টটা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সের মধ্যে চার্জ করেছে। বুঝতে পারলাম কিনা? তাহলে সে কি করেছে, ওই আমরা যখন চেক করতে মানে রিপেয়ার মেইনটেনেন্স এক্সপেন্স এই খরচটা যখন চেক করেছি, তখন আমরা দেখি যে চেয়ারের যে 10টা চেয়ারের যে কস্ট, এই কস্ট কি করা হয়েছে রিপেয়ার মেইনটেনেন্স এক্সপেন্সে চার্জ করা হয়েছে। তার মানে এটা কি হয়েছে, সে খরচ ওভার স্টেট করে দেখাইছে, অ্যাসেট আন্ডার স্টেট করে দেখাইছে। তার মানে তার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিবে না, বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আপনার ফেয়ারলি প্রেজেন্ট করবে না। বুঝতে পারলাম কিনা? তার মানে এই দুইটা এই লাইন আইটেম গুলো আমাদেরকে একটু চেক করে দেখতে হয়। হ্যাঁ, এজ অ্যান এক্সটার্নাল অডিটর বলেন, ইন্টারনাল অডিটর বলেন, এই জিনিসগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। আচ্ছা, চেক টু রিসিপ্ট, ডিসপোজাল করলে কি আপনি কি টাকা পাইছেন, রিসিপ্ট। চেক মেজর এডিশন বা ডিসপোজাল টু বোর্ড মাইনরস। আচ্ছা, এগুলো কিন্তু দেখবেন অ্যাসেট অ্যাসেট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু বোর্ডের অনুমোদন থাকে, ডিসপোজালের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন থাকে। স্ক্রুটিনাইজ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অ্যাকাউন্ট দেখতে হবে, রিপারফর্ম ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন, ওই যে রিক্যালকুলেট করতে বলতেছে। ভেরিফাই ডকুমেন্ট অফ টাইটেল, ভেরিফাই ডকুমেন্ট অফ টাইটেল, ওনারশিপটা দেখতে হবে। ভেরিফাই ডকুমেন্ট অফ টাইটেল, একবার একটা প্রতিষ্ঠানে কাজ করেছিলাম, ঠিক আছে? এই প্রতিষ্ঠানে আমরা 2-3 বছর অডিটে কাজ করেছি। এই প্রতিষ্ঠান কি করছে, এই প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট, গল্পটা শুনেন, এটা যেই বড় একটা মিস্টেক করে ফেলছিল, বুঝছেন? সে কি করছে, ওনারের নামে একটা অ্যাসেট, খেয়াল করেন, ওই কোম্পানি এমডি একটা ল্যান্ড ক্রয় করছিল, ঠিক আছে? ওই কোম্পানি এমডি, এক্সওয়াইজেড কোম্পানি, আমরা এক্সওয়াইজেড কোম্পানি দিলাম, এক্সওয়াইজেড কোম্পানি এমডি একটা ল্যান্ড ক্রয় করছে। সেই ল্যান্ডটা কি করছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখেছে। সেই ল্যান্ডটা কি করছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখাইছে, বুঝছেন? এবং ল্যান্ডের ভ্যালুটা মোটামুটি 4 থেকে 5 কোটি টাকার মতো ছিল।
রাশেদ ভাই, বুঝতে জি পারছেন? স্যার। ধরেন যে জি ফাইভ স্যার, আমিও স্যার একটা ল্যান্ড। আমিও স্যার এরকম একটা কেস পাইছিলাম, এটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ওদের যে গাড়িগুলো থাকে কোম্পানির, হ্যাঁ তো হ্যাঁ। গাড়ি তো এআইটি ইয়ে করতে হয়। তো কি করছে ওইখানে আপনার মানে ওনার পার্টি মালিক পক্ষেরও কিছু গাড়ি যেটা ওই কোম্পানি এই এআইটির মধ্যে মানে ইনক্লুড করে দিয়েছিল। আচ্ছা, মানে পক্ষে। মানে মালিক পক্ষের গাড়ি স্যার, মানে কোম্পানি হ্যাঁ গাড়ি তো আছে ওইটারে তো হ্যাঁ। কোম্পানি আইটি হিসেবে ইয়ে করছে, ট্রিট করছে। কিন্তু কিছু গাড়ি আছে যেগুলো সেলস রিসিট বা ইয়ে নিয়ে আমরা যখন দেখছি তখন দেখছি যে ওটা অ্যাকচুয়ালি মানে মালিকের নাম, চেয়ারম্যান বা এমডি, ওনাদের গাড়িটাও কিন্তু ওই আপনার এআইটির মধ্যে আর কি, ওনাদের গাড়ির ট্যাক্সটাও। মানে এআইটির মধ্যে মালিক মালিকের গাড়িরও এআইটি রয়েছে না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি, জি জি। ব্যক্তি আচ্ছা, মালিকানার গাড়িগুলো দিয়ে জি জি। দিচ্ছে এই অ্যাকাউন্টসটা কোম্পানি। খুব মজার ছিল বুঝছেন, এই অ্যাকাউন্টসটা 5 কোটি টাকা ল্যান্ড বুঝছেন। এই ল্যান্ডটা কি করছে, অ্যাকাউন্টেন্ট কি করছে, অ্যাসেট হিসেবে দেখাইছে। কিন্তু এই অ্যাসেটটা আমরা যখন এই যে টাইটেলটা দেখলাম, মানে এটা যখন টাইটেলটা চেক করলাম, এটা তো মানে পরবর্তীতে যখন আমরা টাইটেলটা চেক করলাম তখন দেখি যে এটা তো ওনারের নামে, বুঝছেন। এটা ওদের রেগুলেটরি বডি, মানে এটা তো ওনারের নামে। আর এখানে যে প্রবলেমটা হয়েছিল, ওরা এই যে এটা তো অ্যাসেটকে ডেবিট করলো 5 কোটি টাকা, ঠিক আছে। তাহলে অ্যাসেট তো বাড়লো না, তাহলে এইদিকে আপনার লায়াবিলিটি প্লাস ইকুইটি বাড়াইতে হবে না? অ্যাসেট তো বাড়াইছে 5 কোটি টাকা, আমার তো অ্যাসেট বাড়লো 5 কোটি, তাহলে লায়াবিলিটি ইকুইটি বাড়াইতে হবে কিন্তু। জি সে জি। মানে ওই অ্যাকাউন্টেন্ট রিটার্ন আর্নিংস কিছু বাড়াইছিল আর কিছু কেটে লায়াবিলিটি দেবে। ক্রিয়েট করে রেখে দিছিল, বুঝছেন। কিছু রিটার্ন আর্নিংস কি জানি একটা অ্যাডজাস্ট, আমার আই ডোন্ট নো, মনে নাই কারণ এটা অনেক পুরাতন ইস্যু ছিল, ভুলে গেছি। কিন্তু এটা আমি ডিল করেছিলাম, কারণ এটা অ্যাকচুয়ালি ওদের রেগুলেটরি বডি থেকে যখন চিঠি ইস্যু করা হয় তখন, মানে যখন ওপিনিয়ন চাওয়া হয় যে এই জিনিসটা, মানে রেগুলেটরি বডি তো জানতো না যে এটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত ল্যান্ড। রেগুলেটরি বডি যে জিনিসটা দেখছে, ওদের যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা টোটালি রং ছিল, ঠিক আছে। এখানে ওই যে পায়ের অ্যাডজাস্টমেন্টে 3.5 কোটি টাকা রিটার্ন আর্নিংস এর মধ্যে ঢুকাই দিছে সম্ভবত, বুঝছেন। পায়ের অ্যাডজাস্টমেন্ট দিয়ে 3.5 কোটি রিটার্ন আর্নিংস এ আর লাইবিলিটি বা কোনো কিছু একটা কিছু করেছিল, ঠিক আছে। এবং এই মানে আনইউজুয়াল ইস্যু, কারণ পায়ের অ্যাডজাস্টমেন্ট গুলো তো নর্মালি কি হয়, 3 কলাম অ্যাকাউন্টস হয় না, 3 কলাম অ্যাকাউন্টস হয়। তো রেগুলারি বডি যখন এই জিনিসটা ফাইন্ড আউট করেছে তখন একটা চিঠি ইস্যু করেছিল ওদেরকে, যে এই ট্রানজেকশনের বা এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টের ক্লারিফিকেশনটা দেওয়ার জন্য, যে এটা কিভাবে হলো। তো যেহেতু এটা ওপিনিয়ন ইস্যু ছিল, ওপিনিয়ন দেওয়ার জন্য আমাকে বলা হচ্ছিল। তো আমি যখন ইনভেস্টিগেট করলাম বা একটু এই মানে অ্যানালাইসিস করলাম, দেখলাম যে এই ধরনের সিচুয়েশনটা ইনকার হয়েছে, বুঝতে পারলাম। বা ল্যান্ডটা অ্যাকচুয়ালি যে, মানে যখন এই ফিগারটা তো বড় 3.5 কোটি টাকা, তখন এই 3.5 কোটি টাকা যদি আমি মাইনাস করি, আমার তো অ্যাসেট তো অনেক বেশি। তো দেখলাম যে ল্যান্ডের একটা ভ্যালু আছে 3.5, মানে বুঝেই তো যাচ্ছে। আর ওই কোম্পানিটা অ্যাকচুয়ালি তেমন কোনো অ্যাসেট ছিল না, বুঝছেন। এই কোম্পানিটা মানে যে প্রতিষ্ঠানটা, মানে ওই যে যারা শেয়ার কেনা বেচা করে, হ্যাঁ, এই সব এই প্রতিষ্ঠান, এই রিলেটেড প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউস। হ্যাঁ এই রিলেটেড প্রতিষ্ঠান, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে তখন ওই প্রতিষ্ঠানকে চিঠি ইস্যু করেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। তো যেহেতু ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশি বড় হয় না, ঠিক আছে। ওই ব্যাংকের অধীনে যেগুলো থাকে এগুলো একটু বড় পরিসরে থাকে, কিন্তু ব্যাংকের অধীন ছাড়া দেখবেন এই সিকিউরিটি গুলো মানে খুব ছোট ছোট প্রতিষ্ঠান থাকে, ঠিক আছে। খুব বড় প্রতিষ্ঠান না, ছোট্ট একটা প্রতিষ্ঠান থাকে, ঠিক আছে? এদের অ্যাসেটও কম থাকে, মানে ইনকাম বা এক্সপেন্সও কম থাকে, আর হয়তো কমিশন কমিশন কম থাকে, তখন এই জিনিসটা এই যে আইডিয়া। অ্যাসেট বলতে কম্পিউটারই, ফার্নিচার মিক্সার কম্পিউটার এই টাইপেরই থাকে। হ্যাঁ জি জি, জানালাম ভাই, এইগুলোই থাকে, খুব বেশি থাকে না। আচ্ছা। তার মানে দেখেন, এই জন্য টাইটেলের কথা বলেছে, ভেরিফাই ডকুমেন্ট অফ টাইটেল। ওই টাইটেলটা যখন চেক করি, দেখি কি ব্যাপার, এটা তো ইয়ের নামে না, কোম্পানির নামে না, এটা ব্যক্তির নামে, ঠিক আছে। চেক দ্যাট নো অ্যাসেট নিড টু বি রিটেন ডাউন ফাস্টার অর ভ্যালুয়েশন। চেক দ্যাট নো অ্যাসেট নিড টু বি রিটেন ডাউন অর ফাস্টার অর ভ্যালুয়েশন, ঠিক আছে, দ্রুত করা হয়েছে কিনা। আচ্ছা, এখানে আরো ডিটেলস, এটা তো সামারি, এখানে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে যে আমরা আমরা কি করব ভেরিফিকেশন।
Obtain list of all fixed asset purchased during the period. কোম্পানি যে অ্যাসেট গুলো ক্রয় করছে ডিউরিং দ্য পিরিয়ডে এইগুলো আমি এই লিস্টটা নিব, এই লিস্টটা আমি নিব। কোম্পানি যে অ্যাসেট গুলো ক্রয় করছে ডিউরিং দ্য পিরিয়ড এই লিস্টটা আমি নিব। এন্ড এগ্রি উইথ দ্য ফিক্সড অ্যাসেট শিডিউল এন্ড ফিক্সড অ্যাসেট রেজিস্টার, এটা ঠিক আছে কিনা? এগ্রি উইথ দ্য ফিক্সড অ্যাসেট শিডিউল এন্ড ফিক্সড অ্যাসেট রেজিস্টার, কারণ রেজিস্টারে তো এই জিনিসগুলো থাকবে না, রেজিস্টারে এগুলো থাকবে না, ইনপুট হবে না। তারপরে এখানে আমি কমপ্লিটনেসটা দেখলাম, অকারেন্সটা দেখলাম, ঠিক আছে। সিলেক্ট স্যাম্পল অফ এডিশন অ্যান্ড এগ্রি কস্ট টু সাপ্লায়ার্স ইনভয়েস। আমি তো সবগুলো ইনভয়েস তো অ্যাজ অ্যান অডিটর হিসেবে আমার সময় অনেক সময় দেখবেন কি চেক করা পসিবল হয় না, যে আমার ডিউরিং দ্য পিরিয়ডে মেজর 7-8টা লাইন আইটেমের অ্যাসেট চেঞ্জ হয়েছে, আমি হয়তো বা 3-4টা লাইন আইটেমের অ্যাসেট দেখলাম, এটা বলা হচ্ছে। অসিনফ্লেক্স ইনভয়েস টু ভেরিফাই কস্ট ডাজ নট ইনক্লুড রেভিনিউ এক্সপেন্স। কস্টগুলো যখন দেখবো তখন আমাকে দেখতে হবে এই কস্টের মধ্যে আমার কোনো রেভিনিউ এক্সপেন্ডিচার ইনক্লুড আছে কিনা। যেমন জমির ক্ষেত্রে, ল্যান্ডের ক্ষেত্রে বায়ের যদি কোনো ট্যাক্স দিয়ে থাকে, বায়ের যদি কোনো ট্যাক্স পে করে থাকে, এই ট্যাক্সের বেনিফিটটা বায়ের নিতে পারবে কি পারবে না। তাই এক্সওয়াইজেড কোম্পানি ল্যান্ড পারচেজ করছে, কিন্তু ল্যান্ড পারচেজের সময় ট্যাক্সটা তাকে বের করতে হয়েছে। স্যার ট্যাক্স তো সেলার দিবেন, বায়াতে। ট্যাক্স সেলার দিবে, কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভ কি এটা বায়ারকেই বিয়ার করতে হয়। হ্যাঁ, জি। এটা বাংলাদেশের ছয় প্র্যাকটিস। মাসের স্যালারি দেয়, কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভ এটা বায়ারকেই বিয়ার করতে হয়। এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি আসবে না, ঠিক আছে। ওই এই ট্যাক্সের ট্যাক্সটা, বেনিফিটটা কি সেলার সেলার নিতে পারবে? হ্যাঁ সেলার বেনিফিট নিতে পারবে, সেলার বেনিফিট নিতে আচ্ছা। পারবে। কারণ আহ, সেলারই তো বেনিফিট নিচ্ছে ভাইয়া, আমরা যখন রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মানে অডিট করি, সেলারই তো বেনিফিট নিচ্ছে। স্যালারি বেনিফিট নেবে। কারণ এটা সবার কাছে নোন, এই ইস্যুটা সবার কাছে নোন, ঠিক আছে। তো এই ধরনের ইস্যুগুলো থাকতে পারে, ঠিক আছে। ওই জিনিস, এই জিনিসগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। আচ্ছা, রিভিউ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই রিপেয়ার ডু নট ইনক্লুড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওই যে আমি বললাম যে চেয়ার কিনছে কিন্তু চার্জ করছে কোথায়? রিপেয়ার এন্ড মেইনটেনেন্সে। কিনছে চেয়ার, 10টা চেয়ার কিনছে, এই 10টা চেয়ারের কস্ট কি করছে? রিপেয়ার মেইনটেনেন্সে চার্জ করে ফেলছে, ঠিক আছে। ইনস্পেক্ট সেলস ডিড পার্সেস ইনভয়েস, এই সেলস ডিডটা দেখতে হবে। সেলস ডিডটা একটু ভালো মতো পড়তে হবে, বুঝছেন, কারণ এই যে এখানে টাইটেলটা ইম্পর্টেন্ট, বুঝছেন। টাইটেলটা ইম্পর্টেন্ট, সেলস ডিডে টাইটেলটা থাকে, টাইটেলটা কার নামে, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, ভেরিফাই এক্সিস্টেন্স অফ ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ইয়ার। এটা এক্সিস্টেন্সটা আমাদেরকে চেক করে দেখতে হবে যে এটা আছে কিনা। আচ্ছা, সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের ক্ষেত্রে যেমন বিল্ডিং কনস্ট্রাকশন করে অনেক সময়, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু দেখতে হবে। অফটার লিস্ট অফ ফিক্সড অ্যাসেট কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড এন্ড এগ্রি উইথ দ্য ফিক্সড অ্যাসেট শিডিউল এন্ড ফিক্সড অ্যাসেট রেজিস্টার, এবং এটা ফিক্সড অ্যাসেট শিডিউল ফিক্সড অ্যাসেট রেজিস্টার। সিলেক্ট আ স্যাম্পল অফ কস্ট এন্ড এগ্রি উইথ সাপোর্টিং ডকুমেন্ট, সাইট অ্যাকুইজিশন কস্ট টু পারচেস ইনভয়েস, ঠিক আছে। Transfer deed and paid check, materials such as cement, brick and fittings to suppliers invoice, এগুলো আমাদেরকে একটু, লেবার কস্ট টু অ্যাপ্রুভ পেরোল রেকর্ডস, টাইম শিট, এই জিনিসগুলো আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। ওভারহেডস টু রিলেভেন্ট এভিডেন্স, ওভারহেড যেগুলো ইনকার হচ্ছে এগুলোর এভিডেন্স গুলো আমাদের কি করতে হবে? অ্যাজ অ্যান অডিট হিসেবে আমাদেরকে চেক করে দেখতে হবে। রিভিউ দ্য লিস্ট অফ অ্যামাউন্টস ক্যাপিটালাইজড টু ইনশিওর দ্যাট রেভিনিউ আইটেমস হ্যাভ নট বিন ক্যাপিটালাইজড। ক্যালকুলেশনটা চেক করে দেখতে হবে যে কোনো রেভিনিউ এক্সপেন্ডিচার এর মধ্যে ইনক্লুড হয়েছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। রিভিউ এক্সপার্ট অ্যাসেসমেন্ট অফ স্টেজ অফ কমপ্লিশন, এই কাজটা এক্সপার্টের একটা অ্যাসেসমেন্ট নিয়ে এই কাজটা কমপ্লিট করতে কি পরিমাণ টাইম লাগবে। ফিজিক্যাল ইন্সপেকশন অফ দ্য কনস্ট্রাকশন এট দ্য ইয়ার এন্ড টু কনফার্ম ওয়ার্ক টু ডেট এন্ড অ্যাসেস দ্য রিজনেবলনেস অফ স্টেজ অফ কম্পিটিশন কমপ্লিশন। বাজেটের কস্ট শুড বি কম্পেয়ার্ড উইথ অ্যাকচুয়াল কস্ট, কারণ ওটারও তো একটা বাজেট থাকে, এটা একটা কম্প্যারিজন করে দেখতে হবে। এন্ড সিগনিফিকেন্ট ডিফারেন্স শুড বি ইনভেস্টিগেটেড, যদি ভেরিয়েশন আসে তাহলে এই ভেরিয়েশনটা আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পারি। বরিং কস্ট অ্যাসোসিয়েটেড প্রজেক্ট শুড বি রিক্যালকুলেটেড টু ইনশিওর ইটস অ্যাকুরেসি। যে বরিং কস্ট যেটা বলা হচ্ছে এটা IS 23 তে আলোচনা করা আছে,
যে আপনি লোন নিয়ে যদি বিল্ডিং কনস্ট্রাকশন করেন বা অ্যাসেট কনস্ট্রাকশন করেন, সেক্ষেত্রে লোনের ইন্টারেস্টটা আপনি অ্যাসেটের কস্টের মধ্যে ইনক্লুড করতে পারবেন। বুঝতে পারলাম কিনা? লোন নিয়ে যদি কোনো অ্যাসেট কনস্ট্রাকশন করেন, তাহলে সেক্ষেত্রে লোনের ইন্টারেস্ট আপনি কোথায় ইনক্লুড করতে পারবেন? অ্যাসেটের অ্যাসেটের কস্টের মধ্যে। মধ্যে ইনক্লুড করতে পারবেন। বাট দেয়ার আর থ্রি কন্ডিশনস, দেখবেন এটা আমাদের IS-23-তে বলা আছে, তিনটা কন্ডিশনের কথা বলা আছে। তিনটা কন্ডিশন যখন একত্রে মিট করবে, তখনই লোনের ইন্টারেস্টটা কি করা যাবে, অ্যাসেটের কস্টের মধ্যে আপনাকে ইনক্লুড করা যাবে, আদারওয়াইজ না কিন্তু। এমন 23 কমপ্লায়েন্সের কথা বলা আছে। আপনি লোন নিয়েছেন, খেয়াল করে দেখেন, লোন নিয়েছেন, লোন নেওয়ার 6 মাস পরে আপনি অ্যাসেট কনস্ট্রাকশনের কাজ শুরু করছেন। ঠিক আছে, 6 মাস পরে, লোন নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে না। আপনি যে মাসে লোন নিছেন তার পরবর্তী 6 মাস পরে যে অ্যাসেট কনস্ট্রাকশনের কাজ শুরু করছেন, যেটা IS-23-তে বলা আছে, যেদিন থেকে কাজ শুরু করবেন ওই দিন থেকে লোনের ইন্টারেস্ট কস্টটা কি হবে, ক্যাপিটালাইজ হবে। তাহলে এই যে 6 মাস, এই 6 মাসে লোনের ইন্টারেস্ট কোথায় যাবে, বলা হচ্ছে ফাইন্যান্স কস্ট হিসেবে যাবে। আর এই কাজ চলাকালীন সময়ে কোনো পিরিয়ডে যদি কাজ বন্ধ থাকে, তাহলে ওই পিরিয়ডে লোনের ইন্টারেস্ট আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না। আপনি কাজ শুরু করছেন, 1 বছর 2 বছর কাজ একটা না চলছে, আপনি 2 মাস কাজ বন্ধ রাখছেন, এই 2 মাসে লোন ইন্টারেস্ট কি করতে পারবেন না, অ্যাসেটের কস্টের মধ্যে ইনক্লুড করতে পারবেন না। ওই 2 মাসের কস্ট আপনাকে কি করতে হবে, ফাইন্যান্স কস্ট হিসেবে ফাইন্যান্স দেখাইতে হবে। কস্ট। আবার যে লোনটা নিছেন এটা 10 বছরের জন্য নিছেন, অ্যাসেটটা কমপ্লিট হয়েছে 7 বছরের মধ্যে, তাহলে বাকিতে 3 বছর লোন ইন্টারেস্ট, এটা ফাইন্যান্স কস্ট হিসেবে চার্জ করতে হবে। বুঝতে পারলাম? এটা জি 23 স্যার। ক্লিয়ারলি বলে দিছে যে বরিং কস্টটা যে আপনি করবেন। এখানে কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনেক ইস্যু আছে, আমরা দেখবেন আস্তে আস্তে পড়তে পড়তে দেখবেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং কিছু আলোচনাও করা আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। যেমন গুডউইল, গুডউইলের একটা আলোচনা আছে। ঠিক আছে, গুডউইল, হ্যাঁ, আমরা একটা কোম্পানি এফএস করতেছি, বুঝছেন? এই কোম্পানি এফএস এ গুডউইল আছে। এখন এই গুডউইল কি থাকবে নাকি থাকবে না কে বলতে পারবেন? XYZ কোম্পানি, XYZ, XYZ লিমিটেড বা XYZ কোম্পানি, হ্যাঁ, XYZ লিমিটেড, হ্যাঁ, ঠিক আছে, এই কোম্পানি এফএস এ গুডউইল আছে 5 কোটি টাকা। এই গুডউইল কি থাকবে নাকি থাকবে না এফএস এ? কারো আইডিয়া আছে? ইনটানজিবল অ্যাসেট কি থাকবে স্যার? না, গুডউইলের ক্ষেত্রে দেখেন না, আমরা এইটা কিন্তু শেষ করছি, হ্যাঁ, আচ্ছা এটা আমরা শেষ করলাম। ইনশিওর দ্যাট ডেপ্রিসিয়েশন স্টার্টস অ্যাজ এন্ড হোয়েন অ্যাসেট বিকাম অ্যাভেলেবল ফর ইউজ। ওই যে রাশেদ ভাই কিন্তু এটা বলতেছিল যে অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা কখন থেকে অ্যাপ্লিকেবল হবে, যখন থেকে আমার কি হবে, অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ হবে। ইউজ। আইএস 16 বলা আছে, যখন থেকে অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ হবে ওই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ অ্যাপ্লিকেবল হবে। আমার অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ হয়েছে সে ফর এক্সাম্পল 1 মে, আমার ইয়ার এন্ড যদি জুনে হয়, তাহলে ওই ওই অ্যাসেটটা আমি কি করব, 2 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করবো। বুঝতে পারলাম কিনা? জি ওই স্যার। অ্যাসেটের এগেইনস্ট আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো কয় মাস, 2 মাস। 2 মাস। এটা অনেক কোম্পানি কি করে সারা বছর ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করে, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা এবং আমাদের যে নতুন ট্যাক্স আইন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এখানেও বলা, যেদিন থেকে অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ হবে ওই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। আমার ইনকাম ইয়ার হলো জুলাই টু জুন, আমি অ্যাসেট কিনলাম জানুয়ারিতে, জানুয়ারির 15 তারিখে, তাহলে কত দিনে চার্জ হবে, 5.5 মাস। বুঝতে পারলাম? বলতে এটা কি ক্রয় থেকে, ইউজ থেকে না? যেদিন অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ, ক্রয় হলো কি, যাতে আমি একটা অ্যাসেট ক্রয় করছি, আমি চাইলে আজকে ইউজ করতে পারবো, তাহলে আজকে থেকে, আমি যেদিন ক্রয় ইউজ করছি চাইলে আজকে ইউজ করতে পারবো, তাহলে আজকে থেকে। আমি হয়তো বা ক্রয় করে অ্যাসেটটা রেখে দিছি, কিন্তু চাইলে তো আমি পারতাম আজকে ইউজ করতে পারতাম, ঠিক না? জি। এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেই দিছে, যেদিন থেকে অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ হবে। যেমন আপনি আপনার কোম্পানির এমডির জন্য নতুন ল্যাপটপ নিছেন, আপনার কোম্পানি এমডি হয়তো বা 15 দিন পর জয়েন করবে নিউ এমডি, কিন্তু যেদিন ল্যাপটপটা ক্রয় করছেন ওই দিন থেকে ডেপ্রিসিয়েশন চার্জ অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, আমরা গুডউইলটা একটু দেখি, হ্যাঁ, গুডউইল সম্পর্কে কি বলছে।
দেখেন, ইনটাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট IS 38 পার্সেস গুডউইল বলা হচ্ছে। গুডউইল একটা ডেফিনিশন দেওয়া আছে, গুডউইল জিনিসটা কি। গুডউইল ইজ অ্যান ইনটাঞ্জিবল অ্যাসেট দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্সেস অফ ওয়ান কোম্পানি বাই অ্যানাদার, যেটা কানেক্টেড উইথ কিসের সাথে? জি, বিজনেস কম্বিনেশনের সময় এটা থাকে। বিজনেস কম্বিনেশনের সময় কানেক্টেড। ঠিক আছে, যেটা কানেক্টেড উইথ কি? বিজনেস বিজনেস কম্বিনেশনের সময় কানেক্টেড, কম্বিনেশনের সময় এটা কানেক্টেড। ডেফিনেশনই বলে দিচ্ছে, গুডউইল হলো একটা ইনটাঞ্জিবল অ্যাসেট দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্সেস, যেটা কানেক্টেড উইথ পার্সেস অফ ওয়ান কোম্পানি, একটা কোম্পানি গুডউইল বাই অ্যানাদার কোম্পানি। সিঙ্গেল এন্টিটি ফিনান্সিয়াল স্টেটমেন্টে গুডউইল আসবে না। সিঙ্গেল এন্টিটি ফিনান্সিয়াল স্টেটমেন্টে গুডউইল কি আসবে না। আসবে না। এটা IS 38-এ দেখবেন, এখানে তো IS 38-এর আলোচনাটা ওই এইভাবে ইন ডেপথ আলোচনা নয়। IS 38-এ বলা হয়েছে নিজের বিজনেসের গুডউইলটাকে বলা হয় ইনহেরেন্ট গুডউইল। আপনার নিজের বিজনেসের গুডউইলটাকে বলা হয় ইনহেরেন্ট গুডউইল। গুডউইল। ইনহেরেন্ট গুডউইল ক্যান নট বি রিকগনাইজড অ্যাজ অ্যান ইনটাঞ্জিবল অ্যাসেট। ইনহেরেন্ট গুডউইল কি করা যাবে না? ইনটাঞ্জিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে না। তাহলে গুডউইল কখন ইনটাঞ্জিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে? যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করবে। একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে যখন অ্যাকোয়ার করবে, অ্যাকোয়ার করবে কিসে? ওই কোম্পানির যে নেট অ্যাসেট আছে, নেট অ্যাসেটের চেয়ে যদি বেশি মূল্যে যখন অ্যাকোয়ার করবে, তখন গুডউইল অ্যারাইজ হবে। জি। একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করবে, অ্যাকোয়ার করবে কিসে? ওই কোম্পানি যে নেট অ্যাসেট আছে তার চেয়ে যখন বেশি মূল্যে অ্যাকোয়ার করবে, তখন গুডউইল অ্যারাইজ হবে। এবং এই গুডউইলের প্রেজেন্টেশনটা দেখাইতে হবে কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে। জি। এই গুডউইলের প্রেজেন্টেশনটা আপনি কোথায় দেখাবেন? কনসোলিডেটেড ফিনান্সিয়াল ফিনান্সিয়াল। স্টেটমেন্টে এই গুডউইলের প্রেজেন্টেশনটা আপনাকে দেখাইতে হবে। আমি বুঝতে পারলাম কিনা, ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার, ক্লিয়ার। বুঝছে স্যার। এখানে এখানে বলে দিছে। ঠিক আছে, এখন কনফার্ম ফ্রম ডকুমেন্টস প্রিপেয়ার টু অ্যাকোয়ার বিজনেস দ্য কস্ট অফ অ্যাকুইজিশন, রিজনেবলনেস অফ ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট অ্যাকোয়ার। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। দ্য কস্ট অফ অ্যাকুইজিশন, দ্য রিজনেবলনেস অফ দ্য ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট অ্যাকোয়ার। কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন বলতে কনসিডারেশন, আপনার কনসিডারেশন কি পরিমাণ কনসিডারেশন দিছে। ঠিক আছে, আমি হয়তো বা 400 মিলিয়ন কনসিডারেশন দিছি, কিন্তু আমি অ্যাসেট অ্যাকোয়ার করছি কত? 300 মিলিয়ন। ধরো এই যে 100 মিলিয়ন এডিশনাল দিলাম, এই এডিশনাল 100 মিলিয়ন টাকাই বলা হচ্ছে গুডউইল। সরি, 300 মিলিয়ন না, এই 100 মিলিয়ন আমি এডিশনাল পে করলাম না। কোম্পানির যে জি। অ্যাসেট আছে, নেট অ্যাসেট আছে, এটা নেট অ্যাসেট বলা হয়। নেট অ্যাসেটের আর এক নাম হলো ইকুইটি। আমি কোম্পানির অ্যাসেট থেকে লাইবিলিটি, অল অ্যাসেট থেকে অল লাইবিলিটি বাদ দেওয়ার পরে যে বেরো থাকবে, দ্যাট ইজ কল কি? নেট অ্যাসেট। এটা বলা হচ্ছে। Check that the goodwill is the difference between the cost of acquisition and fair value of net assets. তাই ক্লিয়ারলি বলে দিছে। চেক করতে বলছে দ্য কস্ট অফ গুডউইল, চেক করতে বলছে দ্য কস্ট অফ গুডউইল। এবার এই কস্ট অফ গুডউইলটা কি হবে? দ্য কস্ট অফ গুডউইল ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ অ্যাকুইজিশন এন্ড দ্য ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট। আচ্ছা, গুডউইলের ক্ষেত্রে দেখবেন আমরা ইনটানজিবল অ্যাসেট যদি বলি না, আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার্থে আমরা ইনটানজিবল অ্যাসেট বলি দুই ধরনের, টাইপস অফ ইনটানজিবল অ্যাসেট। একটা ডেফিনিট ইউজফুল বেসড অন ইউজফুল লাইফের উপরে বেস করে ইনটানজিবল অ্যাসেটকে দুই ভাগে ভাগ করা হয়। এটা একটু মনে রাখেন, এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কিছু কি কনসেপ্ট আছে। আচ্ছা, আজকে আমরা যতটুকু পারি আজকে আরেকটু পড়াবো, নেক্সট দিন আমরা আবার এই টপিকটা একটু টানতে চেষ্টা করবো। হ্যাঁ? কারণ এটা আরেকটু আপনাদেরকে পড়াইতে হবে, কারণ আমরা বেশি দূর আগাইতে পারি না। বেসড অন ইউজফুল লাইফ, হ্যাঁ, ইউজফুল লাইফের উপরে বেস করে ইনটানজিবল অ্যাসেটকে দুই ভাগে ভাগ করা হয়। ইউজফুল লাইফ একটা হলো ডেফিনিট ইউজফুল লাইফ, এটা আপনারা জানেন কিনা? ডেফিনিট ইউজফুল লাইফ। একটাকে বলা হয় ইনডেফিনিট ইউজফুল লাইফ। ইনডেফিনাইট, ডেফিনিট ইউজফুল লাইফ ইনটানজিবল আছে না, ডেফিনাইট, ইনডেফিনিট ইউজফুল লাইফ। এটা যদি আমি এক্সাম্পল দিই, লাইসেন্স, লাইসেন্স ইউজফুল লাইফ ডেফিনিটও হতে পারে, ইনডেফিনিটও হতে পারে। লাইসেন্স কি? ইনটানজিবল অ্যাসেট। লাইসেন্স যেমন
মোবাইল ফোন কোম্পানিগুলো বাংলাদেশে অপারেট করতে হলে কি তাদের লাইসেন্স নিতে হয় না? গভর্নমেন্টের বিটিআরসির কাছ থেকে কি 4G 5G এগুলো লাইসেন্স নিতে হয় না নাকি? জানি ভাই, জানেন না জি ভাই? এই লাইসেন্স গুলো নিতে হয় না? আচ্ছা, তো এই জি যে তাই। লাইসেন্স গুলো নিচ্ছে, এই 4G বা 5G যে লাইসেন্স গুলো নিচ্ছে, এই লাইসেন্সে কি মানে ধরেন যে এই লাইসেন্সের যদি মেয়াদ থাকে, এই লাইসেন্স গুলো মেয়াদ আমি সম্ভবত যতটুকু জানি যে লাইসেন্সের জন্য একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিতে হয়, তবে এটা মানে এটার কোনো স্পেসিফিক কোনো মেয়াদ থাকে না, হ্যাঁ? আচ্ছা, যদি না থাকে তখন এটাকে বলা হবে ইনডিফিনিট ইউজফুল লাইফ, ইনটাঞ্জিবল অ্যাসেট উইথ ইনডিফিনিট ইউজফুল লাইফ। আপনি আর যদি মেয়াদ থাকে, ধরেন আপনি গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিচ্ছেন কিন্তু এটার মেয়াদ হলো 5 ইয়ার্স, গভর্নমেন্টের কাছ থেকে একটা লাইসেন্স নিচ্ছেন এটার মেয়াদ কত? 5 ইয়ার্স। তাহলে এবং অ্যামাউন্ট হলো 5 কোটি টাকা দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে একটা লাইসেন্স দিচ্ছেন। তো এটা যেহেতু ইউজফুল লাইফটা ডেফিনিট, এই জন্য ডেফিনিট ইউজফুল লাইফ যেগুলো ইনটাঞ্জিবল থাকে এগুলোর ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন অ্যাপ্লিকেবল হয়। অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন চার্জটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? যে সমস্ত ইনটাঞ্জিবল অ্যাসেটের ইউজফুল লাইফটা ডেফিনিট, সেক্ষেত্রে অ্যামোর্টাইজেশনটা অ্যাপ্লিকেবল হবে। আর যেগুলো ইনডেফিনিট ইউজফুল লাইফ সেক্ষেত্রে হলো ইম্পায়ারমেন্ট রিভিউ অ্যাপ্লিকেবল হয়। ইম্পায়ারমেন্ট রিভিউ, ইম্পায়ারমেন্ট রিভিউ জিনিসটা কি? ইম্পায়ারমেন্টের ডেফিনিশনে বলা আছে ইম্পায়ারমেন্ট ইজ দ্য রিডাকশন অফ দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট। অ্যাসেটের ভ্যালু কমানোটাকে বলা হয় ইম্পায়ারমেন্ট। ইম্পায়ারমেন্ট জিনিসটা কি? অ্যাসেটের ভ্যালু কমানোটাকে বলা হয় ইম্পায়ারমেন্ট। ইম্পায়ারমেন্ট নিয়ে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 36 আলোচনা করছে। ইম্পায়ারমেন্ট নিয়ে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 36 আলোচনা করছে যে আপনি একটা অ্যাসেটের ক্ষেত্রে কখন ইম্পায়ারমেন্ট রিভিউ করবেন, এবং আপনার ইম্পায়ারমেন্ট রিভিউ কোন ক্ষেত্রে ম্যান্ডেটরি। ঠিক আছে, কোন ক্ষেত্রে ইম্পায়ারমেন্ট রিভিউটা আপনার ক্ষেত্রে ম্যান্ডেটরি, এটা দেখবেন IAS 38-এ দুইটা ক্ষেত্রে বলা হচ্ছে ইম্পায়ারমেন্ট রিভিউটা। দুইটা ক্ষেত্রে ইম্পায়ারমেন্ট রিভিউটা ম্যান্ডেটরি, হ্যাঁ। একটা হলো গুডউইল যেটা অ্যারাইজেস ফ্রম বিজনেস কম্বাইনেশন, একটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট উইথ ইনডেফিনিট ইউজফুল লাইফ। এটা প্রত্যেক বছর শেষে আপনাকে কি করতে হবে? রিভিউ করে, ইম্পায়ারমেন্ট রিভিউ করে দেখতে হবে যে ওই অ্যাসেটের ভ্যালু কমছে কিনা। যদি ভ্যালু কমে তাহলে ওই অ্যাসেটের ভ্যালু কমাই দিতে হবে। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, ইমরুল ভাই, জি আরিফ ভাই। আমি একটু শেয়ার করতে পারি? হ্যাঁ বলেন। আমি একটা বলতে যে গুডউইল, আমি আমার কোম্পানি গুডউইল আমি অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার ধরেন 5 জন ডিরেক্টর আছে, একজনে কিছু শেয়ার সেল করে দিবে এবং আদার ডাইরেক্টর, তখন কি আমি গুডউইল ক্যালকুলেশন করতে পারবো? তখন তখন হলো কি যে আপনি গুডউইলটা ক্যালকুলেশন করতে পারবেন, মানে তখন হলো কি যেমন আপনি গুডউইলটা ক্যালকুলেশন করতে পারবেন ওই যে আপনি শেয়ারের ভ্যালু বাড়ানোর জন্য, ঠিক আছে? কিন্তু এফএসএ প্রেজেন্টেশনে নিয়ে আসতে পারবেন না। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি নিতে পারবো না? না না, ফিনান্সিয়াল স্টেটমেন্টে নিতে পারবেন না ভাইয়া, ও, বুঝছেন? ফিনান্সিয়াল আচ্ছা আচ্ছা, স্টেটমেন্টে ঠিক নিতে আছে। পারবেন না, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এটা বলা আছে। আচ্ছা, ইম্পেয়ারমেন্ট রিভিউ যেটা, এটা যেটা বলা হচ্ছে, এটা IAS 36-এ বলা আছে ইম্পেয়ারমেন্ট রিভিউটা টানজিবল অ্যাসেটের ক্ষেত্রেও হতে পারে, ইনটানজিবল অ্যাসেটের ক্ষেত্রেও হতে পারে। তো ইম্পেয়ারমেন্ট রিভিউ বা ইম্পেয়ারমেন্ট টেস্ট করার জন্য কিছু ইন্ডিকেটর থাকতে হয়, ঠিক আছে? যেমন আমি একটা টানজিবল অ্যাসেটের ভ্যালু কখন কমাবো, বলা হচ্ছে ওই টানজিবল অ্যাসেটের মার্কেট ভ্যালু ফল করছে কিনা। যদি ফল করে তাহলে ওই টানজিবল অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে। বলা হচ্ছে ওই অ্যাসেটটা অবসোলেট হয়েছে কিনা। যদি অ্যাসেটটা অবসোলেট হয়ে থাকে তাহলে অ্যাসেটের ভ্যালু আপনাকে কমাইতে হবে, ঠিক আছে? অ্যাসেটটা যদি অবসোলেট হয়ে থাকে অ্যাসেটের ভ্যালু আপনাকে কি করতে হবে? কমাইতে হবে। তবে গুডউইলের ক্ষেত্রে এক্সেপশনাল, গুডউইলের ক্ষেত্রে বলছে যে প্রত্যেক বছর শেষে রিভিউ করে দেখতে হবে ওই কোম্পানির নেট অ্যাসেটের কোনো পরিবর্তন আসছে কিনা। যদি চেঞ্জ আসে, যদি নেট অ্যাসেটের ভ্যালু ফল করে, তাহলে আপনি কি করতে হবে? গুডউইলের ইম্পেয়ারমেন্ট করতে হবে। একটু কঠিন হয়ে গেছে বোধহয় না এই জায়গাটা, রাশিদ ভাই? না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। এই পয়েন্টটা বলা আছে। মানে আমরা গুডউইলটা ক্যালকুলেশন করলাম কিভাবে, আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, গুডউইলের ক্যালকুলেশন কি? কনসিডারেশন মাইনাস ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট না?
জি। কনসিডারেশন মাইনাস ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট। দেখবেন নেট এস্টিমেট। আইএফআরএস 3, যখন আমরা আইএফআরএস 3 বিজনেস কম্বিনেশনের ম্যাথ করি, তখন গুডউইলের ক্যালকুলেশন বলা আছে যে গুডউইলটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। কনসিডারেশন থেকে আমরা ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেটটা মাইনাস করলে আমরা গুডউইল পাবো। এখন আমরা যে নেট অ্যাসেটের তো একটা ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট, আমরা আমার হয়তো বা বুক ভ্যালু অফ নেট অ্যাসেট হলো 250 মিলিয়ন, কিন্তু আমরা ফেয়ার ভ্যালু ধরেছি কত, 300 মিলিয়ন। আমরা নেক্সট ইয়ারে যা দেখি এই কোম্পানির ফেয়ার ভ্যালুর কিছু পরিবর্তন আসছে। এই কোম্পানি, আমরা যে 300 মিলিয়ন ধরছিলাম, তো বর্তমানে এই কোম্পানি নেট অ্যাসেটের ভ্যালু দাঁড়ায় 280 মিলিয়ন। তো এই যে 20 মিলিয়ন ফল করলো, এই 20 মিলিয়নটা আমরা কি করবো, ইম্পায়ারমেন্ট লস হিসেবে চার্জ করবো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এটাই Yes. বলা হচ্ছে। এটা আমাদেরকে করতে হবে। গুডউইল থেকে কমাই দিতে হবে এটা। হ্যাঁ, গুডউইল এটা আমরা জার্নালিটি দিব, কিন্তু কোন ক্ষেত্রে, কনসোলিডেটেড ফেসে। জি, কনসোলিডেটেড। আমাদের জার্নালিটি হয় কি, যে গুডউইল তো ইনট্যানজিবল অ্যাসেট থাকে কনসোলিডেটেড ক্ষেত্রে, তাহলে আমরা জার্নালিটি দিয়ে ইম্পায়ারমেন্ট লসকে ডেবিট করি, গুডউইলকে ক্রেডিট করি। ইম্পায়ারমেন্ট লস ডেবিট, গুডউইল ক্রেডিট। আচ্ছা, আরেকটা মজার ইস্যু আছে, ঠিক আছে। কনসোলিডেশনের সময় যে কিছু জার্নালিটি পাস করতে হয় কনসোলিডেশন করার সময়, এটা একটু মানে আপার স্ট্যান্ডার্ডের আলোচনা। কনসোলিডেশন আলোচনাটা, কনসোলিডেশনের ক্ষেত্রে কিছু জার্নালিটি প্রদান করতে হয়। এই জার্নালিটি গুলো যেটা বলা হচ্ছে, এগুলোকে বলা হয়, এই জার্নালিটি গুলোকে বলা হয় ইলিমিনেশন এন্ট্রি। এই জার্নালিটি গুলো কি বলা হয়, ইলিমিনেশন ইলিমিনেশন এন্ট্রি এন্ট্রি। কিন্তু, ঠিক আছে। কনসোলিডেশন করার উদ্দেশ্যে যে জার্নালিটি গুলো প্রদান করা হয়, এগুলোকে বলা হয় ইলিমিনেশন এন্ট্রি। এটা আপনি, এই যে আমাদের যে বুকস অফ অরিজিনালিটি বলা হয়, এই বুকস অফ অরিজিনালিটিতে রেকর্ড হবে না, এটা আপনাকে সেপারেটলি রেকর্ড করতে হবে। বুঝতে পারলাম কিনা? যে বুকস অফ ইয়েতে এন্টার করবেন এই সেপারেটলি। কনসোলিডেশনের জন্য যে জার্নালিটি গুলো পাস করা হয়, এগুলোকে ইলিমিনেশন এন্ট্রি বলা হয়ে থাকে। এগুলো আমাদের যে বুকস অফ অরিজিনালিটি আছে, বুকস অফ অরিজিনাল কি, জার্নাল, লেজার, না, ক্যাশ বুক, সেলস ডে বুক, পার্সেস ডে বুক, এগুলোকে বলা হয় বুকস অফ অরিজিনালিটি। এই সমস্ত বুকস অফ অরিজিনালিটিতে আমার এগুলো রেকর্ড হবে না, এটা আমাকে আলাদাভাবে রেকর্ড করতে হবে, সেপারেটলি রেকর্ড রাখতে হবে। কেন এখানে তো সাবসিডিয়ারি আর ইয়ে প্যারেন্টস এর হ্যাঁ, ইস্যু প্যারেন্টস আছে। এন্ড সাবসিডারি, এটা আলাদাভাবে রেকর্ড রাখতে হবে, এটা বলাই আছে। আচ্ছা, আমরা যখন এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কস্টটা দেবেন, অনেকে ইন্টারনালি জেনারেটেড সফটওয়্যার ডেভেলপ করে, হ্যাঁ, যেটা মার্কেটে বিক্রি করে, যেটা IS-38 বলা আছে, ইন্টারনালি জেনারেটেড সফটওয়্যার ডেভেলপ করে। এটা আবার কি করে, তারা ক্যাপিটাল মার্কেটে বিক্রি করে। বা যারা দেখবেন যে মেডিসিন মেডিসিন নিয়ে মেডিসিন কি করে, হ্যাঁ, দুরারোগ্য রোগের মেডিসিন তৈরি করে বা আবিষ্কার করে, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে ডেভেলপমেন্ট ফেজ অ্যান্ড রিসার্চ ফেজের একটা ইস্যু আছে, ঠিক আছে। আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করতেছেন, যে সফটওয়্যারটা আপনি, আপনার কোম্পানি যে সফটওয়্যার গুলো ডেভেলপ করতেছে, এটা রিসার্চ ফেজে আছে নাকি ডেভেলপমেন্ট ফেজে আছে। যেমন আমরা একটা প্রতিষ্ঠানে ইন্টারনাল বা কনসালটেন্ট হিসেবে কাজ করতাম, ইন্টারনাল অডিটর কাজ করতাম। এখানে আমাদের এই টাস্কটাই ছিল যে মানে ভেরিফিকেশন করা বা চেক করা, ডেভেলপমেন্ট কস্টগুলো ভেরিফিকেশন বা চেক করা, বা যে কস্টগুলো ইনকাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই কস্টগুলো রিসার্চ ফেজে আছে না ডেভেলপমেন্ট ফেজে আছে, ঠিক আছে। তো আপনার কস্টটা রিসার্চ ফেজ না ডেভেলপমেন্ট ফেজে আছে, এটা কিভাবে বুঝবেন? ডেভেলপমেন্ট ফেজের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যে কাজ করতেছেন, আপনার যেদিন ডেমোনেস্ট করতে পারবেন যে এই সফটওয়্যারটা সেল করলে এখান থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে, ওই দিন থেকে কস্ট ক্যাপিটালাইজ হবে। কনসেপ্টটা হলো, ডেভেলপমেন্ট ফেজে রিসার্চ ফেজের কস্টগুলো আমরা PL খরচ হিসেবে চার্জ করি, প্রফিট আর লসে। রিসার্চ ফেজের কস্টগুলো আমরা কি হিসেবে চার্জ করি, PL খরচ হিসেবে চার্জ করি। আর ডেভেলপমেন্ট ফেজের কস্টগুলো আমরা ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে প্রদর্শন করি, ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে। এখন যে সফটওয়্যার যেটা ডেভেলপ করতেছেন, বা যে সফটওয়্যারটা আপনার ডেভেলপ করতে, বা যে সফটওয়্যারটা আপনার পাইপলাইন আছে, এই সফটওয়্যারটা, এটাকে রিসার্চ ফেসে আছে নাকি ডেভেলপমেন্ট ফেস আছে। ডেভেলপমেন্ট ফেসের ক্ষেত্রে এখানে ক্রাইটেরিয়া গুলো কথা বলা আছে। এই ক্রাইটেরিয়া গুলো যখন মিট করবে, তখনই আমি বুঝতে পারবো যে আমার সফটওয়্যারটা এখন ডেভেলপমেন্ট ফেসে আছে। যেদিন থেকে এন্টিটি আইডেন্টিফাই করতে পারবে,
ওই দিন থেকে যে কস্ট হবে এই কস্টগুলো আমাকে কি করতে হবে, ইনট্যানজিবল অ্যাসেটের কস্ট হিসেবে বুক করতে হবে। ক্লিয়ার? এখানে দেখেন প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট, মানে ম্যানেজমেন্ট যখন ডেমনস্ট্রেট করতে পারবে ইন্টেনশন টু কমপ্লিট দ্য অ্যাসেট, ম্যানেজমেন্টের যখন ইন্টেনশন থাকবে, মানে এটা পুরোপুরি একটা সেলেবল প্রোডাক্টে নিয়ে আসতে গেলে কিন্তু আরো কস্ট ইনকাট হবে। রিসোর্স এডিকুয়েট এন্ড অ্যাভেলেবল, এটা কমপ্লিট করার জন্য এডিকুয়েট রিসোর্স আছে কিনা, এক্সপার্ট ছাড়া পারবে না। অ্যাবিলিটি টু ইউজ আর সেল দ্য অ্যাসেট, এটা হইতে পারে না ম্যানেজমেন্ট ইউজের জন্য ইউজ হইতে পারে। টেকনিক্যাল ফিজিবিলিটি, এক্সপেন্ডিচার রিলায়েবলি মেজারেবল, এবং এটা এক্সপেন্ডিচারটা রিলায়েবলি মেজার করা যায় কিনা, এই কন্ডিশন যেগুলো মিট করলে পারে তখন থেকে এই যে এই কন্ডিশনগুলো মিট করার পরেই কিন্তু আমরা কি করবো, ডেভেলপমেন্ট ফেসের কস্টগুলো আইডেন্টিফিকেশন করবে, এবং এরপর থেকে যে কস্ট, যত কস্ট ইনকার হবে সবগুলো কস্টে কি করব, ক্যাপিটালাইজ করবো। যেমন আমরা যখন অ্যাসেট কনস্ট্রাকশন করি তখন আমরা কি রাখি, অ্যাসেট কনস্ট্রাকশন যখন করি, কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস বা কনস্ট্রাকশনের মধ্যে রাখি। যখন অ্যাসেট ওয়ার্ক ইন মানে অ্যাসেটটা কমপ্লিট হয়ে যায় তখন ওয়ার্ক ইন প্রোগ্রেস থেকে আমরা কি করি, অ্যাসেটে ট্রান্সফার করে দিই না, বুক দিয়ে দিই। অ্যাসেট বুক দিই। এটাও এরকম থাকবে ভাইয়া, ইনট্যাঞ্জিবল আছে না, আপনি ব্র্যাকেটে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখে রাখতে পারেন। এটা এইভাবে প্রেজেন্টেশনে আসবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা এইখানে আরো কয়েকটা কিছু আলোচনা আছে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরেকটু আলোচনা করবো। আপনারা ইন দ্য মিন টাইম দেখে নিন, হ্যাঁ এটা মোটামুটি খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, কারণ এটা মানে কিছু ইন্ডিকেশন দিচ্ছে কিভাবে বুকস অফ অ্যাকাউন্টস গুলো মেইনটেইনের কিছু ইন্ডিকেশন আছে এখানে। ঠিক আছে, আচ্ছা আমরা এন্ড করে দিচ্ছি। মনি ভাই আমরা ক্লাস এন্ড করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আমাদের যারা ক্লাস করতেছেন তাদের জন্য একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো এখন সেপ্টেম্বরে আজকে 14 তারিখ, অক্টোবরের শেষের দিকে অর্থাৎ অক্টোবরের 15 তারিখের পরে এক্সাম দিতে পারবে যদি যারা প্রিপেয়ার হয়ে আছে, যদি চায় কেউ। অনেকে আমাদেরকে নক করছে যে এক্সাম কবে, তো এক্সাম যদি দিতে চান মিনিমাম অক্টোবর 15 তারিখ পর্যন্ত আপনাকে প্রিপারেশন নিতে হবে, এরপরে দিতে পারবেন এক্সাম দেওয়ার জন্য যদি আপনি প্রিপেয়ার থাকেন। এই ক্ষেত্রে আপনি স্যাম্পল কোশ্চেন গুলো মনে হয় গুগল ক্লাসে দেখে নেন, পাশাপাশি ইমরুল স্যারের ক্লাস বা অন্যান্য যে ক্লাসগুলো আছে এগুলো একটু রিভিউ করেন। তাহলে অক্টোবরের মানে পরের মাস আর 1 মাস পরে আপনি এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন যদি কেউ খুব সিরিয়াস হয়। অনেকে দেখলাম যে খুব নক করতেছিল বারবার, ডেট কবে, ডেট কবে। ডেটটা 15 তারিখ পর্যন্ত এক্সামের জন্য। ঠিক আছে, ঠিক আছে তাহলে ইমরুল ভাই, তাহলে আজকে এই পর্যন্তই নাকি? জি জি ভাই আজকে পর্যন্ত। ওকে। স্যার আমার মনির ভাই, আমার স্যারের প্রেজেন্টেশনটা আমার দেওয়া যায় না আমাদেরকে গ্রুপে? এটা গ্রুপে মনে হয় দেওয়া আছে, আপনি কেউ না পেলে আমাকে জানান। একটু দিয়ে গত 2 দিন আশরাফ স্যারের প্রেজেন্টেশনটা পাই নাই, তো এই জন্য ওই লেকচারটাও আপনার পাই না, রেকর্ডেডটা। আর একটু দিলে আমাদের জন্য সুবিধা হয়। স্লাইডটা পাইনি, একটা পেলাম, বাস আমরা দেখলাম। আশরাফুল ইসলাম, আপনি হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা তো ঠিক আছে, আমি ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনার যেখানে কানেকশন আছে ওখানে যোগাযোগ করলে হবে। ওকে জি, ওকে, থ্যাংক ইউ জি। ওকে। আসসালামু আলাইকুম।